আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে চট্টগ্রাম বিষয় সি ইউনিটের প্রবলেম সলভিং লাইভ ক্লাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আজকের এই লাইভ ক্লাসটাতে। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। শুধু এই ছোট্ট সোনামণি না, আপনারা যদি আপনারা চকলেট করবেন। Tabuda. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিক আছে, শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে ভাইকে জানাবা। সি ইউনিটের প্রবলেম সলভিং ক্লাস এটা। তো তোমাদের হচ্ছে আরেকটা ক্লাস দিব। তোমাদের পরীক্ষা হচ্ছে 9 তারিখে। সো 9 তারিখে পরীক্ষা হলে আমরা 8 তারিখে হচ্ছে তোমাদেরকে একটা ম্যারাথন ক্লাস দিব। সেখানে হচ্ছে ইংলিশ এবং হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং তিনটেই থাকবে। তো আজকে জাস্ট কিছু কোশ্চেন তোমাকে সলভ করাবো, যেগুলো আসার মতো কোশ্চেন। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাবা। এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে গ্রুপের মধ্যেই বা হচ্ছে তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও যেন সবাই মিলে ক্লাসটা আমরা করতে পারি। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো প্রবলেম সলভিং ক্লাসে এই বছর হয়তো বা প্রবলেম সলভিং ক্লাসটা আমার নেওয়া হয় নাই, তোমাদের রাফিক ভাই তোমাদের কন্টিনিউ রাখছে। বাট আজকে আমি কিছু প্রশ্ন তোমাকে পড়াবো, বেশি না, বেশিক্ষণ সময় তোমার যাবে না। সেটা হচ্ছে জাস্ট 15টা কোশ্চেন তোমাদেরকে পড়াবো। এই 15টা কোশ্চেনের টাইপ গুলা যদি এখান থেকে প্রশ্ন আসে, মানে মিনিমাম পরীক্ষার সময় তুমি হচ্ছে কয়েকটা মার্কস তুমি কমন পাবা আজকের এই ক্লাসের মাধ্যমে। এবং এটা আজকের ক্লাসের মাধ্যমে আরেকটা জিনিস তোমাকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আগামী 8 তারিখে তোমাদের সাথে হচ্ছে একটা ম্যারাথন হবে, ফুল ম্যারাথন। সেখানে কিনা হচ্ছে যে মানে ইংলিশ এবং হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং তিনটেই থাকবে, ঠিক আছে, 8 তারিখে। এবং ওইখানে যে ইংলিশ প্রশ্নগুলো থাকবে সেগুলা সি ইউনিট কে কেন্দ্র করে একদম 100%, বি ইউনিটও থাকবে। তো ওই দিন তোমরা অবশ্যই ক্লাসটা করবা, যেহেতু হচ্ছে 3টা সাবজেক্টই ক্লাসটা হবে। এবং আজকে শুধু আমি প্রবলেম সলভিং জিনিসটা তোমার দেখাবো। পাশাপাশি ভাবে আরেকটা জিনিস যদি বলি, তোমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে আমি বলে দিই। প্রবলেম সলভিং থেকে যে যে টপিক থেকে আসবে সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম থেকে তোমরা প্রশ্ন পাবা, ঠিক আছে। ঐকিক নিয়ম থেকেই তোমরা হচ্ছে প্রশ্ন পাবা, ঐকিক নিয়ম। দেন আরেকটা যদি বলি সেটা হচ্ছে শতকরা। এই শতকরা থেকে তোমরা প্রশ্ন পাবা, হ্যাঁ। এবং প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, তোমরা এটা খুব ভালো করে জানো, মানে একটা প্রশ্নের ভিতরে 2 মার্কস থাকে। শতকরা থেকে প্রশ্ন পাবা। এবং হচ্ছে এখানে তোমাদের বয়স নির্ণয়ের কিছু অঙ্ক থাকে, বয়স একটু বড় করে এই অঙ্কগুলো তোমরা এখানে পাবা। তারপরে আসা বিভিন্ন খুঁটির দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি নির্ণয় করা যে এগুলো আছে সেখান থেকে থাকবে। এবং আরেকটা হচ্ছে এখানে ভগ্নাংশ, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি এখানে ভগ্নাংশ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেখান থেকে তুমি এগুলা পাবা। আরেকটু বলি যে অংশীদারি কারবার যে অঙ্কগুলো আছে না, সেটা হচ্ছে কি অংশীদারি যে কারবার যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, অংশীদারি কারবার, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা, বুঝছো, এখান থেকে প্রশ্ন পাবা। এবং অনুপাত এবং হচ্ছে অনুপাত অথবা সমানুপাত, অনুপাত এবং সমানুপাত যে প্রশ্নগুলো থাকে এখান থেকে তোমরা প্রশ্নগুলো পড়ে ফেলবে। তাহলে ঐকিক নিয়ম, দেন হচ্ছে শতকরা, বয়স, ভগ্নাংশ থেকে অংশীদারি কারবার, তারপর হচ্ছে এখান থেকে অনুপাত, সমানুপাত, এই যে জিনিসগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বা। আশা করছি যে তোমরা প্রত্যেকে এই টপিকগুলো পড়ে ফেলছো, এখান থেকে প্রশ্নগুলো পাবা, বুঝছো। এবং পিতা পুত্রের যে অঙ্কগুলো, বয়স নির্ণয়, এখান থেকে একটা প্রশ্ন তুমি মানে বলা যায় যে 100% বলা যায় যে বয়স নির্ণয় থেকে একটা প্রশ্ন তুমি পাবা।
সো আজকে ক্লাসে জাস্ট মোটামুটি একটা জিনিসটা বলতেছি, 8 তারিখে তোমাদের ফুল ম্যারাথন হবে। আজকে ক্লাসের মাধ্যমে জিনিসটা তোমাদের জাস্ট বুঝাই দিব যে হচ্ছে কিরকম টাইপের প্রশ্নগুলো তোমরা থাকতেছে, ঠিক আছে, পরীক্ষার সময়। আচ্ছা, ওকে, যারা উপস্থিত আছো সবাই হচ্ছে 7 তারিখ, তোমাদেরকে হচ্ছে 8 তারিখে আমরা দেওয়ার চেষ্টা করবো। ওই দিন 3টা সাবজেক্টই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে, 3টা সাবজেক্টই সেখানে থাকবে। চলো আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি আজকে ক্লাসটা। এই যে দেখো, গাণিতিক একটা রুল, এবং এই অঙ্কগুলা করতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয়, অনেকটা সময় প্রয়োজন হয়, কিন্তু আমরা সময় নিয়ে কাজ করব না, আমরা অল্প সময়ের মধ্যে শর্ট টেকনিক অঙ্কগুলা করব। প্রথম প্রশ্নটা দেখো, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। এই যে ভর্তি পরীক্ষার সময় এই চৌবাচ্চা থেকে তুমি অঙ্ক পাইতে পারো, ঠিক আছে, এই চৌবাচ্চা যে রিলেটেড যে অঙ্কগুলো আছে সেখান থেকে তুমি অঙ্কগুলো পাবা। তো এইটার জন্য আমাদেরকে ঐকিক নিয়ম বলো বা হচ্ছে বিস্তারিত লেখার দরকার নেই, আমাদের করতে হবে শর্ট টেকনিক। আমি একটা শর্ট টেকনিক দেখাই দিব, এই রিলেটেড যত অঙ্ক পাবা। অর্থাৎ এই টেকনিকটা হচ্ছে এরকম, যদি দেখো যে একত্রে এই কথাটা যদি থাকে যে একত্রে মুঠ কত, মানে একত্রে মুঠ, সেটা হতে পারে কোনো শ্রমিকের কোনো কাজ হইতে পারে, দুইজন মিলে একটা কাজ করছে হইতে পারে, বা হচ্ছে এই যে চৌবাচ্চায় পানি পূর্ণ করে একত্রে, এই দেখো এখানে বলা হচ্ছে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে, মানে যে একত্রে লেখা আছে না, দুটি একত্রে। এই রিলেটেড তুমি যতগুলো অঙ্ক পাবা, যতগুলো অঙ্ক পাবা, জাস্ট একটা টেকনিক ইউজ করবা, তাহলে অঙ্কগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটা টেকনিক ইউজ করবা, সেই টেকনিকের নামটা আমি বলে দিই। সেটা হচ্ছে কি, এখানে এ গুণ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, শেষ। আর কিছু করার দরকার নেই, আর কোনো কিছু করার দরকার নেই, আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই জিনিসটার মধ্যে খেয়াল করলেই তোমাদের এখানে হয়ে যাবে, ঠিক আছে। যদি এটাকে আমরা হচ্ছে আরেকটু প্রসেসিং করে যাই, আহ আচ্ছা, আচ্ছা, এটা অঙ্ক ছিল না। আচ্ছা, এখানে আসো, এই জায়গায় আসো, তাহলে আমাদের 10 আর 15 ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো। আমরা যে সূত্রটা ইউজ করলাম সেটা হচ্ছে কি, এ গুণ বি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি, তাই তো। তাহলে এখানে একটু, তাহলে 10 গুণ হচ্ছে কত 15, আর 10 প্লাস হচ্ছে কত 15, একটু খেয়াল করো, এখানে হচ্ছে 100 কত 50, আর এখানে হচ্ছে কত 25। তাহলে 25 150 মধ্যে কয়বার যায় বলো, কয়বার যায়, যতবার যায় সেটা তোমার সঠিক উত্তর, সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর 6, ঠিক আছে। তাহলে ডান লিখবা, জাস্ট এত বেশি সময় নিব না আমরা, মানে অল্প সময়ের মধ্যে এই রিলেটেড আমি ওই দিন থাকবো, যেদিন হচ্ছে তোমাদের 8 তারিখে যে ম্যারাথনটা হবে, সেখানে প্রবলেম সলভিং এর 50% দায়িত্বে আমি থাকবো, বাকি তোমার রাফিক ভাই থাকবে, এবং ইংলিশের দায়িত্ব আমিও থাকবো, ঠিক আছে। তাহলে এখানে এই সূত্রটা জাস্ট একটা একটা জিনিস সিম্পল বলি, যতগুলো অঙ্ক সেটা হচ্ছে পারে কোন একটা ব্যক্তির কাজ হইতে পারে, একত্রে মিলে কাজ করতেছে, অথবা কোন একটা চৌবাচ্চা একত্রে পানি পূর্ণ করতেছে, যে কোনো কিছু যখন দেখবা দুইটা জিনিস একত্রে দেখা আছে, তখন এই সূত্রটি অ্যাপ্লাই করবে, এ গুণ বি এ প্লাস বি। এখানে এ হচ্ছে প্রথম মান, বি হচ্ছে দ্বিতীয় মান, ঠিক আছে। জাস্ট এতটুকুই, জাস্ট এতটুকু, আর কোনো কিছু করার দরকার নেই, ডান, ঠিক আছে। সঠিক উত্তর তাহলে যা আমরা পাইলাম 6, কত 6 আসবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই, একটু দ্রুত যাবো, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। ক একটি কাজ 10 দিনে করতে পারে, ও খ ওই কাজটি 15 দিনে করতে পারে। একটু খেয়াল করো, এখানে একটা মানুষ ক, আর একটা মানুষ কি বলতো খ, এবং এখানে মান আছে দুইটা, কয়টা মান আছে, দুইটা মান আছে। এখানে 10 দিন আর একটা হচ্ছে 15 দিন করতে পারে তারা একত্রে। এই যে একত্রে কথাটুকু আছে না, আমি তোমাদেরকে আগেই বলছি, একত্রে যতগুলো অঙ্ক তুমি পাবা জাস্ট ওই সূত্র অ্যাপ্লাই করবা, আর কিচ্ছু করার দরকার নেই। এখানে একদিনে কত আসছে, অংশ কত আসছে, এগুলা ঐকিক নিয়মে করা দরকার নাই, কারণ ভর্তি পরীক্ষায় তোমার শর্ট টেকনিকে নাম্বার পাইতে হবে, ঠিক আছে, নাম্বার পাইতে হবে। একটু কষ্ট করে বলো যে এটা কি হবে তাহলে। এটা তো তোমরা অ্যান্সার করতে পারবে, এটা তোমরা অ্যান্সার করতে পারবে, আশা করছি এটা তোমরা অ্যান্সার করতে পারবে, হ্যাঁ তোমরা অ্যান্সার করতে পারবে, সবাই একটু বলবা। তাহলে সূত্র একটাই, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে 150, ওইটার মতোই তো সেম, এখানে যা মান ছিল এখানে তো তাই মান আসছে, কোনো ধরনের পার্থক্য নাই। এটা একটা প্রিভিয়াস কোশ্চেন, বিভিন্ন জায়গায় আসছিল, ঠিক আছে। তাহলে আশা করছি 6, এটা কত হবে 6 হবে। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 3। কবির একটি কাজ 20 দিনে এবং রহিম একটি ওই কাজটা 30 দিনে করতে পারে, তারা 2 জন মিলে একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারে। যখনই বলবে একত্রে, যখনই বলবে একত্রে, তখনই তুমি ওই পার্টটা ইউজ করবে, তাহলে এখানে কিচ্ছু করার দরকার নেই। ভর্তি পরীক্ষার সময় তুমি যে হচ্ছে যে মানে এখানে লিখবা, লেখার দরকার নেই, তোমার ক্যালকুলেটর দিয়ে তুমি সুন্দর মতো আনসার করতে পারতেছো, অর্থাৎ 20 এবং 30 কি গুণ করবা আর এটা ভাগ করবা, শেষ। আর কিচ্ছু করার দরকার নেই, আর কিছুই করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর কত আসবে।
ওকে, তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি যে হচ্ছে 20 তারপর হচ্ছে কত, সেটা হচ্ছে 30। হ্যাঁ, 20 30, আর এখানে হচ্ছে কত 20 + 30, এই তো। তাহলে এখানে 3 দুগুণে 6, মানে হচ্ছে 600, আর হচ্ছে এখানে কত 50, যা হওয়ার হবে। এই যে 5 বারং কত 60, 5 বারং কত 60। তাহলে আমাদের সঠিক উত্তর কি চলে আসলো? সঠিক উত্তর চলে আসলো 12 দিন। তাহলে কি পারবা না? একদম সহজ একটা টেকনিক। তাহলে এখানে এইভাবে করে করে ফেলবা। দেন নেক্সট, একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। একটি নল দ্বারা চৌবাচ্চাটি 20 মিনিটে এবং অপর নলটি দ্বারা 30 মিনিটে পানি দ্বারা পূর্ণ করা হয়। তাহলে একই প্রসেস, মানে প্রথম দ্বারা 20 মিনিট সময় লাগে এবং দ্বিতীয় যেটা আছে সেটা দ্বারা হচ্ছে কত 30 মিনিট সময় লাগে। নল দুইটি একসাথে। আমি হয়তো বা এই টাইপের একটা মেথড দিয়ে ক্লাসটা করে যেতে পারতাম, মানে হচ্ছে একটা মেথড দিতাম, পরে আরেকটা টপিকে চলে যেতে পারতাম। কেন ওই অঙ্কগুলা দিচ্ছি? যদি হুবহু চলে আসে, ধরো এই টাইপের অঙ্ক, মানে এখান থেকে তো আর বেশি কিছু আসবে না, তাই না? তো হুবহু চলে আসলে তো তোমরা নিজেরা ঠাস করে আনসার চলে আসতে পারবা, যেহেতু কয়েকদিন আগেই, যেমন আজকে ক্লাসটা করতেছো, মুখস্থ থাকবে উত্তরটা, তাই না? তাহলে এখানে জাস্ট ওইটাই একত্রে যেহেতু বলছে, তাহলে এখানে জাস্ট হচ্ছে গুণ করে দিব আমরা। তাহলে 20, আর এখানে কত আছে 30, ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে এখানে 20 প্লাস হচ্ছে 30, একই কথা, একই কথা, ঠিক আছে, একই কথা। এটার অঙ্ক, হ্যাঁ কবির, দেখছো টাইপ দুইটা আসছে। দেখো এইখানের যে মানটা 20 30, এইটার মানটা হচ্ছে কত 20 30, দুইটা কিন্তু সেম। এখন দুইটা সেম অঙ্ক, মান দুইটা সেম, কিন্তু কথাগুলা ভিন্ন। কথাগুলা কি ভিন্ন? এই দুইটা পরীক্ষা আসছে এগুলা, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসছিল। এখানে আমি কিন্তু কোনো কিছু পরিবর্তন করা যায় নাই, আমি পরিবর্তন করি নাই। এখানে প্রিভিয়াস অঙ্কে এখানে 20 ছিল 30, এটা হচ্ছে কাজের দিক থেকে, আর এটা আসছে নলের দিক থেকে। পার্থক্য এতটুকুই, কিন্তু মান সেম, টাইপও সেম, দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? এটাও সেম, এটাও সেম। আসো পরবর্তী নাম্বার 5 আসো। একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় পূর্ণ হয়, মানে একটা পাইপ দ্বারা একটা ট্যাঙ্ক তোমার 3 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় পাইপটি দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথম লাগে কত 3 ঘন্টা, পরে লাগে 6 ঘন্টা। দুইটি পাইপ একসাথে ছেড়ে দেওয়া হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট লাগবে? কত মিনিট লাগবে একটু খেয়াল করবা প্রিয় ভাই বোন, একটু খেয়াল করবা। এখানে কিন্তু উত্তর করতে যায় তোমরা একটু ঝামেলায় পড়তে পারো, কিন্তু ঝামেলা করার দরকার নেই। হ্যাঁ, তোমরা একটু আনসার করতে থাকো। এখানে কি বলা হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 গুণ, আর এখানে কত আছে 6, ঠিক আছে না? তাহলে 3 প্লাস কত 6। এখন একটু আসো তো, 3 6 কত, এখানে হচ্ছে কত 18, আর এখানে কত 9, তাহলে কত বের হয়েছে বলতো 2 বের হয়েছে। এখন কথা হচ্ছে এখানে তো 2 নাই, তার মানে কি উত্তর কি ভুল আছে? উত্তর কি ভুল আছে? উত্তর কিন্তু ভুল নাই। একটু খেয়াল করো, এখানে 3 আওয়ার, এখানে 3 আওয়ার, এবং এখানে কি 6 আওয়ার, ঠিক আছে? এগুলো ছিল কি আওয়ার ছিল, মানে তুমি যে 2 পাইছো, 2 হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু উত্তর চাইছে কিসের? মিনিটে। তাহলে 1 ঘন্টা সমান সমান যদি হচ্ছে 60 মিনিট হয়, তাহলে 2 ঘন্টা সমান সমান 120 মিনিট, ওই যেখানে আছে। সঠিক উত্তর এটা। সিম্পল, একদমই সিম্পল, জাস্ট একটু লজিক খাটাইতে হবে আর কি, একটু লজিক খাটাইতে হবে। একদম সিম্পল অঙ্কগুলা, জাস্ট একটু কি করতে হবে? লজিক খাটাইতে হবে, আর কোনো কিছুই না, ঠিক আছে? আর কোনো কিছু, জাস্ট লজিক খাটাইতে হবে। 120, ওকে, শেষ। দেন আসো নাম্বার 6 এ আসো। যেহেতু সময় স্বল্পতা আছে, তো ওই জন্যই আমি যেভাবে পড়াচ্ছি, আশা করি প্রথম চান্সে তোমরা বুঝতে পারতেছো। আর এভাবে বুঝতে পারলে অনেকগুলো অঙ্ক করা যাবে অনেক সময়ের মধ্যে, তাই না? নাম্বার 6 এ আসো, বলা হচ্ছে কয়েকটি কাজ 6 দিনে করতে পারে, খ ওই কাজটি 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে কত দিনে ওই কাজটি করতে পারে? মানে একত্রে কথাটা বলছে। তাহলে সেটা কাজের দিক থেকে হোক, সেটা কোন একটা খুঁটি হোক, বা কোন একটা চৌবাচ্চার পানি দ্বারা পূর্ণ হোক, যেটাই হোক না কেন, সূত্র কিন্তু ওইটাই অ্যাপ্লাই করতে হবে। সূত্র ওইটাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সূত্র ওইটাই অ্যাপ্লাই করতে হবে, যেটা বলছে ওইটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটু তোমরা নিজেরা আনসার করতে পারবা। একটু বলো তাহলে এটার উত্তর আসলে আমরা কি দিতে পারি? তাহলে এইটার উত্তর আমরা কি করতে পারি? একটু সবাই দেখি আনসার করতে থাকো, সবাই একটু আনসার করতে থাকো, দেখি সবাই একটু আনসার করতে থাকো। এটার উত্তর কি হবে? ভোকাবুলারি প্যাসেজ। আচ্ছা, ভোকাবুলারির জন্য তোমাদের সি ইউনিটে সিলেক্টেড করা, একদমই সিলেক্টেড। সেটা হচ্ছে কি অ্যানালজি থেকে প্রশ্ন পাবা তোমরা, সাইনোমেন্টন থেকে প্রশ্ন পাবা, তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টেশন, মানে 3টা সিলেক্ট করে দিলে 100%। এই 3টা থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টেশন থেকে তোমাদের 2320 এবং 2425 প্রশ্ন আসছিল, এক কথায় প্রকার যেটা এবার আসবে। এবং হচ্ছে সাইনোমেন্টন তো মাস্ট, আর অ্যানালজি থেকে প্রশ্ন আসবে, বুঝছো? এগুলা মানে ভূগোলের দিক থেকে 3টাই তোমাদের কিন্তু হচ্ছে এখানে স্পেসিফিক বলা আছে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আর তোমাদের যদি লিটারেচার থেকে প্রশ্ন দেয়, তাহলে যিনি পরীক্ষক আছেন উনি হয়তো একটু মাতাল অবস্থায় প্রশ্ন করতে পারে, ঠিক আছে? যদি লিটারেচার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, মানে সাহিত্য থেকে, সাহিত্য থেকে প্রশ্ন দিলে আমি নিজেই যাব সেখানে, যে কেন প্রশ্ন করা হয়েছে বলার জন্য, বুঝছো? তো তোমাদের গ্রামারের মধ্যে সিলেক্টেড হিসেবে যদি বলি, গ্রামারের মধ্যে তোমরা কারেকশন থেকে প্রশ্ন পাবা, মানে আচ্ছা আমি একটু বলে দিতে হলে, তোমরা কারেকশন থেকে প্রশ্ন পাবা। হ্যাঁ, কারেকশন মাস্ট,
কারেকশন থেকে প্রশ্ন পাবা। যে চুজ দা কারেক্ট সেন্টেন্স, এই যে এটা পাবা, মানে এইরকম চুজ দা কারেক্ট সেন্টেন্স, চুজ দা কারেক্ট সেন্টেন্স যেগুলো আছে, একটা প্রশ্ন 100% তুমি পাবা, ধরে নাও, যারা আমি যারা বলতেছি এইভাবে প্রশ্নটা আসছে। আরেকটা প্রশ্ন হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন, ইমবেডেড কোয়েশ্চেন, হ্যাঁ, প্রবলেম সলভিং এর ভিতরে ইংলিশ ঢুকাই দিলা। তোমার ইমবেডেড কোয়েশ্চেন থেকে প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, ঠিক আছে, পিন পয়েন্ট এরর, এখান থেকে প্রশ্ন আসবে, এসেছে, ধরে নেও এসেছে। তাহলে কারেকশন ফার্স্ট, এমবেডেড কোয়েশ্চেন, পিন পয়েন্ট এরর, তারপর আসো এখান থেকে ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার। যা যা বলতেছি প্রিয় ভাই বোন, যা যা বলতেছি তোমরা কষ্ট করে এই যে কয়েকটা দিন তোমার হাতে আছে, এই জিনিসগুলো একটু পড়ে যাও, দেখবা যদি না আসে তো বুঝতেই পারবা যে আসলে কেন আসে না, আর না আসার কোনো কারণই নেই আসলে। তোমাদের 40 মার্ক ইংলিশ থেকে থাকবে, এই 40-এর মধ্যে 40 মার্ক ইংলিশ থাকে, 40-এর মধ্যে তোমার হচ্ছে 10 মার্ক হচ্ছে প্যাসেজ, 10 মার্ক কি সেটা হচ্ছে প্যাসেজ, হ্যাঁ প্যাসেজ, প্যাসেজ থাকবে 10 মার্কসের, আর বাকি থাকে কত 30। একটু খেয়াল করো, এই 30-এর মধ্যে তুমি প্রথমত তোমার ইনপুটটাকে একটু ঝালাই করে নাও যে কিভাবে তুমি আনসার গুলা করবা। ধরো প্যাসেজটা আসছে, তুমি ক্লিপস্টোপেল পড়ছো বা ব্যারনস্টোপেল পড়ছো, সেখান থেকে প্রশ্ন আসছে, বা তুমি এটা পড়ে ফেলছো, তাহলে তার মানে তোমার কমন 10-এর মধ্যে 10 তুমি পাইবে, সিলেক্টেড একদম। যদি কমন না আসে তাহলে কি করবা? কমন না আসলে যদি দেখো যে তোমার কাছে অপরিচিত মনে হয়েছে, তাহলে তুমি পাস করে গিয়ে তোমার গ্রামারে চলে আসো, এই যে বাকি যে 30 আছে এখানে চলে আসো, 10টা আপাতত রাখো, 10টা পুরো আনসার করবা যখন সময় তোমার থাকবে। তুমি 30 এসে দেখবা, 30-এর মধ্যে এসে দেখবা 10টা হচ্ছে এখানে ভোকাবুলারি থেকে আসছে। কয়টা? 10টা। মানে ধরো হচ্ছে সাইনোমেন্টেন থেকে প্রশ্ন দিছে, বা হচ্ছে এখানে অ্যানালজি থেকে প্রশ্ন দিছে 10টার মতো। তো কমপক্ষে তুমি 15টা অথবা ধরো হচ্ছে 18টা প্রশ্ন, 15 অথবা 18টা প্রশ্ন তুমি গ্রামার থেকে পাবা। কোন জায়গা থেকে পাবা? গ্রামার থেকে পাবা। মানে 15টা বা 18টার মতো প্রশ্ন গ্রামার থেকে পাবা। এখন গ্রামার থেকে প্রশ্ন করতে গেলে কি করতে হবে? কারেকশন থেকে তোমার প্রশ্ন দিবে, ইমেডেড কোশ্চেন থেকে প্রশ্ন দিবে, পিন পয়েন্ট থেকে প্রশ্ন দিবে, দুইটা থাকতে পারে, এখান থেকে 2টা বা 3টা থাকতে পারে, বলা যায় না, এখান থেকে 2টা বা 3টা থাকতে পারে এই পিন পয়েন্ট থেকে, কথা বুঝছো? আর ড্যাংলিং মডিফায়ার। দেন আরেকটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, তোমাদের সি ইউনিটে খুবই স্পেশাল একটা টপিক, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্স ছাড়া এখানে সি ইউনিট একটা বারো প্রশ্ন হয় নাই। সিকোয়েন্স অফ টেন্স, হ্যাঁ, অফ টেন্স, এটা তোমরা পড়বা, সিকোয়েন্স অফ টেন্সটা পড়ে ফেলবা, ঠিক আছে? আর বার্বের কিছু অংশ আছে, বার্ব, এই বার্ব থেকে কজেটিভ ভার্ব, এই বার্ব থেকে হচ্ছে তোমাদের ফাইনাইট, নন ফাইনাইট যেগুলো আছে, এগুলো একটু খেয়াল করিও, তাহলে হবে আর কি, বুঝছো? আর কিনা আরেকটা সাবজেক্টিভ ওয়ার্ড, আরেকটা হচ্ছে সাবজেক্টিভ। এগুলো যদি বলি সিলেক্টেড, তোমরা তো এই পর্যন্ত অনেক পড়া পড়ছো, বাট এগুলো সিলেক্টেড, মানে এখান থেকে ধরো প্রশ্ন থাকবে সাবজেক্টিভ ভার্ব বা সাবজেক্টিভ ওয়ার্ড যেটা আমরা বলি, সেখান থেকে তোমার প্রশ্ন থাকবে, পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে। এই তো এই জিনিসগুলো, আর কিছু বেসিক নিয়মগুলা যেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে আমরা বিভিন্ন নিয়মগুলো পড়ছি না, ওই নিয়মগুলো থেকে প্রশ্ন তোমরা পাবা আর কি। হ্যাঁ, আর উড রাদার, হ্যাড বেটার, এই যে সিম্পল সিম্পল যেগুলো আছে, আবার হচ্ছে অ্যাজ সন অ্যাজ থাকলে কি বসে, কোন টেন্সে আসে, অথবা স্কার্সলি, আবার হচ্ছে ইনভার্সন, আরেকটা টপিক বলে গেছি, সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন থেকে প্রশ্ন পাবা, হ্যাঁ, ইনভার্সন। তাহলে নোরসন আর হ্যাড থাকলে কোন রুল হয়, পড়ছো না এগুলা? নোরসন হ্যাড থাকলে কি হয়, বা হার্ডলি থাকলে কি হয়, স্কার্সলি থাকলে কি হয়, দেন বসে নাকি ওয়েন বসে, এই জিনিসগুলো, হ্যাঁ, এগুলো একটু পড়বা, তাহলে হবে। তোমাদের গ্রামার নিয়ে আমি মনে করি সি ইউনিটে গ্রামার নিয়ে টেনশন করা উচিত না, যে টপিকগুলো তোমরা পড়ছো ওই টপিক থেকে থাকবে। টেনশন যদি করতে হয় তাহলে তুমি করতে হবে তোমার যে তোমার ভোকাবুলারির মধ্যে, ভোকাবুলারি গুলা, ঠিক আছে? আর এ পর্যন্ত ভোকাবুলারি থেকে যতগুলো প্রশ্ন আসছে, ইউনিট বলো বা D1 বলো, অথবা ধরো হচ্ছে ডি ইউনিট বলো, এতটা কঠিন আসে নাই। ভোকাবুলারি থেকে স্যানুমেন্টারি যা আসছে মোটামুটি মানে পারার মধ্যে ছিল, প্রিভিয়াস এর কোশ্চেন গুলা থেকেই প্রশ্ন করা হয়েছে, মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেগুলো আসছিল, ঠিক আছে? তো তোমরা ফোকাস করবো হচ্ছে একটু ভোকাবুলারির দিকে, আর গ্রামার পার্টগুলো খুব স্পেশাল করে শিখে আসবা। দেন দ্বিতীয় কথা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল থেকে একটু দেখতে হবে। আর যারা ভালো ম্যাথ পারো তাদের জন্য এটা তেমন একটা সমস্যা নাই আমি মনে করি, যারা ম্যাথ ভালো পারো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু একটু খেয়াল করবা, তাহলে হবে। চলো আমরা এখানে চলে আসি, তাহলে এখানে চলে আসি আমরা যেখানে ছিলাম। আশা করি একটু হলে বুঝতে পারছি। ক্লাসের ফাঁকে ফাঁকে আর একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে একটি কাজ 6 দিনে, ওইটি কাজ 12 দিনে, তাহলে এই আনসারটা আমরা পারছি না? ওই যে একই কথা করবা, তাহলে হচ্ছে 6 এটা তারা গুণ করবা, আর তারপরে তারা ভাগ করবা, শেষ যা আসে সেটাই হবে তোমার উত্তর, সেটাই তোমার উত্তর হবে, ঠিক আছে? সেটাই উত্তর হবে। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই, নাম্বার 7 আসো। একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? সেম, একই কথা কিন্তু, তাহলে স্কিপ, একই কথা। তারপর আসো, ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা একটু ডিফারেন্স হবে এটা।
এই অঙ্কটা একটু ডিফারেন্স হবে, এখন যে অঙ্কটা করতেছি একটু ডিফারেন্স হবে। দেখো এটার মতো করে যে কোনো অঙ্ক আসুক, মানে তুমি খেয়াল করবা কোনটা অঙ্কের প্যাটার্ন, অঙ্কের যে টেকনিকটা এটা ইউজ করবা, তাহলেই হবে। ক এবং খ দুইজন একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক ওই কাজটা একা কাজটি করতে গেলে 20 দিন করতে পারে সে। খ একা কাজটি কতদিনে করতে পারবে। তাহলে এখানে যখন একাকি কাজ করতে বলা হবে, মানে স্পেসিফিক ভাবে একজনকে কাজ করতে বলা হবে, তখন কিন্তু তোমার সূত্র আরেকটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা জিনিস আমরা বললাম। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে একত্রে থাকলে ওই সূত্রটা ইউজ করব, এ গুণ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা। আর যখন একজন, মানে একজনকে বের করতে বলবে যে একজন এটা কি হবে, তখন আমরা আরেকটা টেকনিক ইউজ করব। ঠিক আছে, তখন আমরা হচ্ছে আরেকটা টেকনিক ইউজ করব। এই তো তোমরা এটা তাহলে কি পারবা? এটা সবাই বলছে কত 30 হবে। এটা কত 30 হবে আসলেই নাকি? 30 হবে, এটা শিওর 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 30 হবে। আচ্ছা চলো আমরা একটু দেখি, যদি এই রিলেটেড অঙ্ক তোমরা পাও যে একা কাজটি কতদিনে করতে পারবে, বা একা কোনো চৌবাচ্চা, বা একা কোনো খুঁটি, বা একা কোনো একটা নল কত সময় এটা পূর্ণ হতে পারবে, বা মানে স্পেসিফিক ভাবে একজন যদি বের করতে বলে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি, ধরো এখান থেকে আমরা উপরে যা আছে মানে এ গুণ বি আমরা ইউজ করব, এখানে আমরা এ গুণ বি ইউজ করব, একটা ভাগ দিব, একটা কি দিব ভাগ দিব। ভাগ দেওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরো হচ্ছে বড় বড় মাইনাস হচ্ছে ছোট, অথবা ধরো হচ্ছে বিগ মাইনাস স্মল, এরকম একটা জিনিস আমরা দিলেই হচ্ছে। ঠিক আছে, ধরো এ গুণ বি, মানে প্রথম যে মানগুলো আছে এটা হচ্ছে আমার এ এর মান। সহজ টেকনিক যদি বলি আর কি আমরা, এটা তো কোনো ধরনের অঙ্কের সিরিয়ালের না, মানে টেকনিক আর কি, টেকনিক সহজ শর্টলি কিভাবে করা যায়, এটা বি এর মান। আর বড় থেকে ছোট বিগ করবা, অথবা আমরা এটা বলতে পারি যে বিগ, হ্যাঁ বিগ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু, একই কথা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, তাহলে এ এখানে কত, সেটা হচ্ছে এখানে কত 12, আর এখানে হচ্ছে 20, তাহলে 20 মাইনাস হচ্ছে কত 12। এখন তোমার যা আসে সেটাই উত্তর, যা আসে সেটাই তোমার উত্তর। প্যাসেজ 100% আসে, সিইউসি ইউনিটে প্যাসেজ কি আসে 100% আসে, 100%, হ্যাঁ 100%। তাহলে কত হবে 30 হবে। ঠিক আছে 30 হবে, তাহলে মানে গুণ করে ভাগ করবা তাহলে শেষ। এখন এটা আবার তোমার লেখা লাগবে না, তুমি ক্যালকুলেটর নিয়ে যাবা, ওই যে 100 ml যে ক্যালকুলেটর গুলো আছে এগুলো ইউজ করতে পারবা, এগুলো নিয়ে তুমি সুন্দর মতন অ্যাপ্লাই করে চলে আসবা। সঠিক উত্তর কত, সেটা হচ্ছে 30 দিনে। ঠিক আছে, তাহলে অঙ্কের দুইটা টাইপ এ পর্যন্ত শেষ করলাম। একটা হচ্ছে একত্রে থাকলে একটা সূত্র অ্যাপ্লাই করব, আর একটা একাকি বের করতে গেলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, যে এটা জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সেটা যে কোনো কিছু হোক না কেন, একটা খুঁটি হোক, অথবা একটা নল হোক, বা একটা চৌবাচ্চা হোক, যেটা হোক না কেন, আমরা হচ্ছে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, আশা করছি ক্লিয়ার। মানে তোমাদের 2 মার্কের জন্য এত ছোট অঙ্ক করলে কিন্তু তোমরা অন্যান্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবা। এখানে ম্যাথ অনেক বড় করতে গেলে অনেক সময় প্রয়োজন, আর ওই সময়টা তোমার কিন্তু এখন নাই, তাই না? অনেক সময় প্রয়োজন, পরীক্ষার হলে একটু সময় স্বল্পতা থাকতে থাকতে আমরা শেষ করবো আর কি। একটি কাজ রিমি, সিমি ও মনি যথাক্রমে 20, 30, 60 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে ওই কাজটি করতে পারে? তাহলে এখানে 3 জন মানুষ আছে, কয়জন আছে বলতো? 3 জন, 1 2 3, কয়জন আছে? এই অঙ্কটাকে দুই ভাবে করা যাবে। তুমি যদি ক্যালকুলেটরে করো, একদম ক্যালকুলেটর কোনো কিছু টাচ করা যাবে না, সরাসরি করতে পারবা। যারা ক্যালকুলেটর ভালো ব্যবহার করতে পারো, ব্রেকেট দিয়ে দিয়ে লিখতে পারো, ভাগ করতে পারো, তারা অবশ্যই একটা ফুটা, একটা কিঞ্চিত পরিমাণ ফুটা তোমার তোমার হচ্ছে পেপারে দেওয়া লাগবে না, মানে কাগজের মধ্যে লেখা লাগবে না। আর আরেকটা আছে, সেটা হচ্ছে অনুপাত ভেঙে ভেঙে। ধরো হচ্ছে এখানে কি আছে বলতো, 20 অনুপাত 30 অনুপাত কত 60, তাই না? সবগুলা দাও, 2 অনুপাত 3 অনুপাত কত 6, দেখো তো হয়েছে কিনা। মানে সবার কাছ থেকে আমি 0 0 বাদ দিয়ে দিছি, 0 0 দ্বারা বাদ দিয়ে দিলাম, তাহলে 2 3 6 এগুলোকে যোগফল কইরা আবার বের করতে হবে। যদি এটা না করো, আরেকটা জিনিস যেটা একদম শর্ট টেকনিকে, সেটা হচ্ছে কি, সবগুলা গুণ আকারে দিয়ে আবার ভাগ করে দিবা, তাহলে তোমার শেষ হয়ে যাবে, তাহলে তোমার এই অঙ্কটা শেষ হয়ে যাবে। 10 হবে সবাই, এটার উত্তর কি 10 হবে, সবাই বলছে এটা 10 হবে, হ্যাঁ উত্তর বলছে কি 10 হবে। দেখো এটাকে সরাসরি ভাবে তুমি অঙ্কন করতে পারবে, সরাসরি করতে পারবে, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে কি, ধরো এ বি সি ডিভাইডেড বাই, ধরো হচ্ছে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ, শেষ, অঙ্ক শেষ। তুমি এটাকে সরাসরি গুণ করবা, মানে হাতে ক্যালকুলেটর নিবা, মানে 20 গুণ 30 গুণ 60 ভাগ ব্র্যাকেট দিবা ক্যালকুলেটরের মধ্যেই, ব্র্যাকেট দেওয়ার পরে এ বি গুণ করবা, মানে এখানে কত হবে গুণ করলে, এখানে গুণ করলে কত হবে, 3 গুণ 600, 600 প্লাস তারপরে গুণ করলো 900, 900 প্লাস কত হবে 1200, ভাগ করে দিলা, শেষ। আমরা ক্যালকুলেটরে সব শেষ হয়ে গেল। যা আসে ভাগ করে, ভাগ করে যা আসে সেটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। বুঝছো? সবাই কি ক্লিয়ার ক্লিয়ার এটা, তাই তো?
এখানে জাস্ট মানটা বসাবা, এখানে মানটা বসাবা, এখানে ধরো 20, এটা লিখতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, দরকারই নেই আমার। এগুলা ক্যালকুলেটরের মধ্যে করে ফেলবা, ক্যালকুলেটরের মধ্যে করলে সরাসরি করো। তাহলে এখানে এবি গুণ করলে কত হয় 600 হয়, এখানে কত হয় 600 প্লাস, আর বিসি গুণ করলে কত হয় কত হয় এখানে 318, তাহলে কত হবে এখানে হচ্ছে 1800 প্লাস, আর এখানে যোগ হলে কত হবে 1200, ঠিক না? তাহলে 1200, তাহলে যোগ করে মানে ভাগ করে দিলে শেষ, ভাগ করে দিলে শেষ। ক্লিয়ার? সবাই একটু কষ্ট করে বলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মানে তুমি ক্যালকুলেটর হাতে নিয়ে যাবা, তোমার এইটা ক্যালকুলেটর করে ফেলবা। খাতার মধ্যে যতটুকু হাত দেওয়া উচিত, তোমার যে পেপারটা দিবে প্রশ্ন পেপার, সেখানে তো ছোটখাটো লিখতে পারবা, বিষয়টা এরকম না যে লেখা যাবে না। কিন্তু উত্তরপত্র কেউ লিখিও না। এই ভুল করে উত্তরপত্র যেটা আছে, যেটাকে তুমি বৃত্ত পাঠ করবা, সেখানে একটা টাস্ক তুমি করতে পারবা না, কোন একটা মানে অতিরিক্ত কোন একটা ফুটা দিতে পারবা না, ঠিক আছে? ওখানে কিছু করবা না, যা করবা তোমার প্রশ্নের মধ্যে, যে প্রশ্নটা তোমাকে দিবে সেখানে তুমি আস্তে আস্তে ছোট করে লিখতে পারবা। এটা অবশ্যই খেয়াল রাখিও, ঠিক আছে? অবশ্যই এটা খেয়াল রাখিও। হ্যাঁ, এর থেকে আর ফার্স্ট আরো ফার্স্ট যাচ্ছি, ধরো দেখো, মিনা, রাজু ও মিঠু একটি কাজ যথাক্রমে 15 দিন, 10 দিন এবং 6 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একত্রে কাজ করলে ওই একই কথা, তাহলে সেম, এ বি সি ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে অঙ্কের টাইপ গুলা শিখে রাখো বা লিখে রাখো, যে টাইপ যেগুলো আমি পড়াইলাম, মানে কোশ্চেন টাইপ 1 এ কি ছিল, কোশ্চেন টাইপ 1 এ একটা নিয়ম ছিল, আবার আরেকটা কোশ্চেন টাইপে আরেকটা নিয়ম ছিল, এবং 3 নাম্বার টাইপে আমরা এখন আছি। নাম্বার 3 নাম্বার টাইপে কিন্তু আমরা আছি, টাইপ 1 শেষ, টাইপ 2 শেষ, 3 নাম্বার টাইপ হচ্ছে এটা, 3 নাম্বার টাইপের সূত্র হচ্ছে এটা। কথা বলছো? তাহলে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল এ গুণ বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা কোন ক্ষেত্রে? একত্রে, টোটাল। আরেকটা কি ছিল? এ গুণ বি ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট, এটা কোনটা ছিল? যে কোনো একজন বের করার জন্য। নাম্বার 3 কোনটা? সেটা হচ্ছে যখন 2 এর অধিক থাকবে, সবাইকে একসাথে মিক্সার মান জিজ্ঞেস করবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে 3টা পার্ট শেষ, তাহলে 3টা পার্ট শেষ, তুমি অগণিত অঙ্ক করতে পারবা সেম টেকনিকে। হ্যাঁ, এখন আসো, তোমাদের এই যে বিভিন্ন অংশ নির্ণয়ের ক্ষেত্রে ঐকিক নিয়মের মধ্যে পড়া, মানে অংশ নির্ণয়। একটি খুঁটি 1/3 অংশ মাটির নিচে এবং 1/2 অংশ মাটির অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে? একটু দেখো তোমাদের এই ম্যাথগুলা কিভাবে আসতেছে। একটা খুঁটি, এই যে এই একটা ধরো খুঁটিটা ধরো এরকম আছে, এরকম একটা খুঁটি আছে। হ্যাঁ, এই খুঁটিটার 1/3 অংশ মাটির নিচে। ধরো এখানে এই খুঁটি, এখানে সবগুলা মাটি, এখানে হচ্ছে কি মাটি। হ্যাঁ, মাটি, এই মাটি হচ্ছে কত? সেটা হচ্ছে 1/3 অংশ, 1/3 অংশ, কেমন? এবং 1/2 অংশ পানির নিচে, ধরো হচ্ছে এই পর্যন্ত পানি, এই যে এই পর্যন্ত পানি, ও ধরো ওয়াটার, হ্যাঁ, এই পর্যন্ত পানি, সেটা হচ্ছে কত? 1/2। তাহলে খুঁটির উপরে যে অংশটুকু আছে, এই অংশটুকু একটা খেয়াল করো। তাহলে খুঁটির নিচের অংশ এটা, মানে নিচে একদম গাতা, মাটির নিচে গাতা করা এটা, আর মাঝখানে হচ্ছে পানি, আর উপরে এটা। তাহলে দেখো এটা হচ্ছে অনাবৃত, রাইট? এটা কি? অনাবৃত, মানে এটা। এখন বলতেছে এই যে টোটাল মানটা কত, মানে এই যে এইখান থেকে এখানে মানটা কত। উপরের মান কিন্তু এখনো চাই নাই, কারণ সম্পূর্ণ তোর খুঁটির মান এখানে দেওয়া নাই। বলতেছে এতটুকুর মান কত। তাহলে যে কাজটা করবা, যে 1/3 প্লাস 1/3 1/2, জাস্ট এতটুকু করলে শেষ। তাহলে এখানে কত হবে? 6 হবে, তাই না? 6, যেহেতু লসাগু কোনো কিছু এখান তো কমন না, তাহলে সরাসরি গুণ হয়ে যাবে এটা, তাই না? তাহলে এখানে 2, এখানে হচ্ছে আমাদের কত? 3, তাহলে 5/কত? 6, 5/6, সঠিক উত্তর ডি, সি নাম্বারটা, 5/6। কথা বুঝছো? তাহলে এইভাবে করে আসো, নেক্সট কোশ্চেন আসো। কোন সম্পত্তি বলতে ধরো সম্পত্তির পরিমাণ এক্স, আমি জানি না সম্পত্তির পরিমাণটা কত। কোন সম্পত্তির 1/3 ভাগের দাম হচ্ছে 20,000 টাকা, ওই সম্পত্তির দাম কত হবে? তাহলে ওই সম্পত্তির দাম কত হবে? কোন সম্পত্তির 1/3 ভাগের, এরকম যদি আমরা বলি যে এক্স গুণ, একটু খেয়াল করো, মুখস্থ করার দরকার নাই। কোন সম্পত্তির মানে এক্স, সম্পত্তির মানে গুণ 1/3, হ্যাঁ, ভাগের দাম কত? 20,000। ধরো কত বলছে এখানে? 20,000 বলছে। আসো তাহলে এখানে এক্স বাই কত? 3 ইকুয়াল হচ্ছে কত? এখানে আমাদের 20,000, তাই না? তারপরে মান বের করবো, এক্স ইকুয়াল আর গুণ করে দাও, 3 দুগুণে কত? 6, আর বাকি শূন্যগুলো এখানে বসে দিবা, শেষ। তাহলে এখানে কত হবে? 60,000। কত হবে? 60,000 হয়ে যাবে, ঠিক আছে? ডি নাম্বারটা পারবা না? একদম সহজ অঙ্কগুলা। এরকম অঙ্ক তোমরা পাবা। তোমাদের প্রিভিয়াস এর অঙ্ক ছিল না? অঙ্ক ছিল কিনা বলো? প্রিভিয়াস ইয়ারে যে তোমরা 2টা বছর কোশ্চেন সলভ করছো, সেখানে কিন্তু এই যে মোট সম্পত্তির পরিমাণ কত অংশ, এই রিলেটেড কিন্তু অঙ্ক তোমাদের ছিল, অঙ্ক কিন্তু ছিল। তাহলে এইভাবে করে ফেলবা, আর এখানে আর কোনো কিছু করার দরকার নেই। মুখস্থ করার, ম্যাথ মানে হচ্ছে বুঝার, মুখস্থ না। ম্যাথ মানে বুঝার, ম্যাথ মানে প্র্যাকটিক্যাল, ম্যাথ মানে রাইটিং, এই জিনিসটা। ওকে, আসো নাম্বার 12 আসো। কি বলছে? একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো ও 1/3 অংশ সবুজ
কাগজে আবৃত। তার মানে এই যে এই অংশটুকু মানে 2/5 এবং হচ্ছে 1/4 এবং হচ্ছে 1/3 এই অংশটুকু হচ্ছে আবৃত। এই অংশটুকু কি আবৃত, এই অংশটুকু আবৃত। অবশিষ্ট অংশ, এই অবশিষ্ট অংশটা হচ্ছে অনাবৃত। এটা কি বলতো অনাবৃত, মানে এই অংশটুকু দেখা যাচ্ছে না, মানে ওই কোনো কালার নাই। অংশ 6 মিটার হলে বাসটি দৈর্ঘ্য কত? এখন যে কাজটা করতে হবে প্রথমত, যে তোমার কিন্তু অবশিষ্ট অংশের মানে অনাবৃত অংশের মান দেওয়া আছে কত? 6 মিটার। তাহলে আমার অনাবৃত অংশের মানটা আমরা বের করবো আগে। আমরা অনাবৃত অংশের মানটা আগে বের করব। তাহলে টোটালটা বের করি। এখানে টোটাল কত হচ্ছে? এখানে আমাদের টোটাল কত হচ্ছে? 2/5 প্লাস হচ্ছে কত 1/4 প্লাস 1/3। এখানে সবগুলাকে মানে আনকমন, 5 4 3 সবাই আনকমন, তাহলে সবাই গুণ হয়ে যাবে। তাহলে 20 লসাগু হয়ে যাবে কত? 60। কত হবে? 60 হয়ে যাবে। এখন 5 12, তাহলে কত হবে এখানে বলতো? 12 দুগুণে কত হয়? 24 প্লাস এখানে কতবার যাই? 15, তাহলে 15 কে 15 প্লাস এখানে কতবার যাই? 30, এখানে হচ্ছে 30। তাহলে এখানে দেখো তো যোগ করলে কত আসতেছে আমাদের এখানে? 59 বাই নাকি 30 আর হচ্ছে 24, এখানে 15 আছে, তাহলে 30 20 হচ্ছে 50। হ্যাঁ 50, আর এখানে তোমার আছে 19, তাহলে কত আসতেছে? সিইউটার জন্য ইংলিশ ক্লাস হ্যাঁ হবে। সিইউটার ইংলিশ ক্লাস দিব তোমাদের 8 তারিখে, একটা ফুল ম্যারাথন হবে, সেখানে সেখানে সবই থাকবে। হ্যাঁ সেখানে সবই থাকবে ইনশাল্লাহ। তাহলে এখানে কত থাকতেছে দেখো, দেখো এখানে 30 দিয়ে বসে আছে, দেখছো কি একটা অবস্থা। এই জন্য তো বলি হিসাব মিলতেছে না, এখানে এটা 20 হবে। 20, তাহলে 20 20 24 44 59, তাহলে 59 বাই কত হবে? 60 হবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে মোট, এই মানটা হচ্ছে কত? এই মানটা হচ্ছে মোট 59 বাই কত? 60। এটা হচ্ছে মোট মানটা। এখন বলছে যে এটা হচ্ছে আবৃত অংশ, তাহলে অনাবৃত অংশ কত হবে? মানে তুমি ধরো একটা অংশ এক, মানে এক, যদি আমরা বলি অনাবৃত অংশটাকে, তাহলে আমরা যদি বের করি যে অনাবৃত অংশ, অনাবৃত অংশ বের করতে গেলে 1 মাইনাস কত দিতে হবে বলো? 59/60। এটা হচ্ছে অনাবৃত অংশের মানটা বের হবে। মানে টোটালটা তুমি 1 ধরো, 1 থেকে এটা বিয়োগ করলে তো তোমার হচ্ছে অনাবৃত অংশের মানটা বের হবে। ধরো এইটার কিন্তু স্পেসিফিক বলে নাই যে এই এই বাসটার দৈর্ঘ্য এত মিটার, কখনো বলে নাই সে। সে বলছে এই দৈর্ঘ্যের কিছু মান দিয়ে দিছে, তাহলে আমি ধরে নিলাম সেটা এক। এই এটা এক আছে, তাহলে এক থেকে আমরা এগুলো কি করব? এখন বাদ দিয়ে দিব, তাই না? তাহলে এখানে কত? 60 60 আর 60 কে 60 মাইনাস হচ্ছে 59, তাহলে আমাদের এখানে কত আসছে? 1/60 আসতেছে, তাই না? 1 বাই কত? 60। তার মানে অনাবৃত অংশের মান হচ্ছে কত? 6 মিটার। মানে যে 1 বাই এই যে 60 অংশের মান হচ্ছে এখানে কত? 6 মিটার। 6 মিটার, কথা বুঝছো? এই মানটার এই মানটা সেম। এখন তোমাকে বের করতে হবে এক, মানে একে কত আছে? তাহলে সরাসরি গুণ হবে 6 গুণ 60, তাহলে 6 6 36 360। সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, সবাই বুঝছো? মানে গাণিতিক যে জিনিসটা আছে আর কি, গাণিতিক 360 হবে। হুম, হ্যাঁ 20, তাহলে আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কি 360। আসা পরবর্তী কোশ্চেনে কি বলছে? এক ব্যক্তি সম্পত্তির, সম্পত্তি এখন কত জানি না, সম্পত্তিকে ধরো আমি এক ধরলাম, সম্পত্তির 2/3 অংশ পুত্রকে দিছে, মানে 2 বাই কত অংশ? 2/3 অংশ পুত্রকে দিছে, এবং 1/3 অংশ কাকে দিছে বলতো? 1/3 অংশ এই সম্পত্তিরই 1/3 অংশ, 1/3 অংশ দিছে কন্যাকে দিল। কন্যা পুত্র অপেক্ষা এখানে একটা মান আছে, কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল। তাহলে এখানে এই কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কি পেলো? কম পেলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা ব্যক্তি, এখান থেকে বুঝো কে কার মানটা বেশি, 2/3 বেশি নাকি 1/3 বেশি, বলো তো দেখি। তোমাদের যে হচ্ছে এই ধরনের অঙ্ক আসতে পারে যে নিচে কোনটা বড় বা ক্ষুদ্রতম বা বৃহত্তম বা ছোট, এরকম প্রশ্ন আসতে পারে। এখান থেকে ছোট কে বলতে পারবা? এখান থেকে ছোট কে বড় কে? অবভিয়াসলি এটা হচ্ছে এখানে কি বড় মান, এটা হচ্ছে এখানে কি মান বলতো? বড় মান। এবং এটা হচ্ছে এখানে ছোট মান। কেমনে বুঝছো? কেমনে বুঝছো একটু প্র্যাকটিক্যালি বোঝায়। এখন এটাকে যখন আমরা ধরো এভাবে লিখলাম, ধরো এখানে 2 কে তুমি তিন তিনবার মানে 2 এর মধ্যে 2 বার ভাগ করতেছো, ঠিক আছে? আর 1 কে তুমি 3 বার ভাগ করতেছো, তাহলে এটা অবশ্যই ছোট, এটা অবশ্যই কি ছোট। এই জায়গাতে আমরা একটা পার্থক্য বের করে ফেলি। তাহলে এত টাকা যেহেতু বেশি পাইছে, তাহলে বেশি বেশি পাই, বেশি পাই, বেশি পাই, আমরা হচ্ছে কি করব? 2/3 মাইনাস হচ্ছে 1/3, যে মানটা বের করি। তাহলে এখানে 3 আছে, তাই না? এখানে 2 মাইনাস 1, তাহলে কত? 1/3। এখন 1/3 মানটা কত? 1500। কত বলো? এই 1500। 1/3 মানটা কত? 1500। তাহলে একের মান কত হবে? এই যে গুণ হয়ে যাবে সরাসরি, তাহলে 1500 গুণ কত? 3, তাহলে কত হবে? 4500। শেষ, আর কোনো উত্তর নেই। 4500 হয়ে যাবে, একদম ক্লিয়ার। তাহলে সম্পত্তির সম্পূর্ণ সম্পত্তির মূল্য ছিল তোমার 4500। কত ছিল? 4500। ঠিক আছে, 4500 টাকা সম্পত্তি ছিল।
মোট। এখন 4500 টাকা সম্পত্তিকে এগুলোকে শুদ্ধি পরীক্ষা করো, আগের মানি আসবে। ওকে, আসো পরবর্তী কোশ্চেনে। দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর, দেখো যে বর্গ যেখানে অঙ্কগুলা, আরেকটা বলি সেটা হচ্ছে লসাগু গসাগু। হ্যাঁ, লসাগু লসাগু এবং হচ্ছে গসাগু। লসাগু গসাগু একটু বুঝো, লসাগু এবং গসাগু। আরেকটা আছে দুটি সংখ্যার গুণফল। দুটি দুটি সংখ্যার কি গুণফল, দুটি সংখ্যার গুণফল। হ্যাঁ, আরেকটা আছে সেটা হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যাটি কত, পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে বড় সংখ্যাটি কত, অথবা থাকতে পারে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত। এই রিলেটেড প্রশ্ন পাবো। লসাগু গসাগু সূত্রগুলো একটু শিখে রাখো। লসাগু সূত্র কি থাকবে, গসাগু সূত্র কি থাকবে, এবং দুটি সংখ্যার গুণফল ইকুয়াল হয় লসাগু গুণন গসাগু। হ্যাঁ, এই রিলেটেড বিষয়গুলো একটু জানে রাখিও, এখান থেকে প্রশ্ন পাবা। তাহলে দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49 হলে ছোট সংখ্যাটি কত, এই যে একটু আগে আমরা দেখে আসলাম, একটু আগে আমরা এটা পড়ে আসলাম। তাহলে একটু বলো তো প্রিয় ভাই বোন আমার, এটা আমরা কি করতে পারবো, এটার ক্ষেত্রে একটা সূত্র ইউজ করতে পারবা। ঠিক আছে, সূত্র একটা ইউজ করতে পারবা। যখন বর্গের অন্তর থাকবে, যখন বর্গের অন্তর দেওয়া থাকবে, অথবা বর্গের অন্তর বের করতে বলবে, যেটাই বলুক না কেন, তখন একটা সূত্র জাস্ট ইউজ করতে হবে। যদি তোমার বড় সংখ্যাটি বের করতে চাও, যদি তুমি বড় সংখ্যাটি বের করতে চাও, তাহলে এখান থেকে লিখতে হবে বর্গের অন্তর। এখানে লিখতে হবে কি, বর্গের অন্তর যোগ 1। বর্গের অন্তর যোগ কত দিবা, 1। ঠিক আছে, বর্গের অন্তর যোগ 1 ডিভাইডেড বাই 2। যদি আমার হচ্ছে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলে, ছোট সংখ্যাটি, তাহলে কি হবে, এখানে হবে যে বর্গের অন্তর -1 ডিভাইডেড বাই 2। এখন এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস আছে। যদি পরীক্ষা এরকম আসে দুইটি সংখ্যা অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49 দেওয়া আছে, ছোট সংখ্যাটি কত, তাহলে আমি যে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। বুঝছো জিনিসটা? অথবা পরীক্ষার সময় যদি বড় সংখ্যাটা দেওয়া থাকে, যদি বলে বড় সংখ্যাটি এত, তাহলে বর্গের অন্তর কত আছে, তবুও কিন্তু আমরা অবশ্যই টেকনিক্যালি অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে জাস্ট এই সূত্রটা। হ্যাঁ 24 হবে, তাহলে তাই হবে, যেহেতু ছোট সংখ্যা বলছে তুমি এখানে মানটা বসাও। বর্গের অন্তর এখানে কত আছে, 49 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে এখানে কত 2। তাহলে একটু খেয়াল করো, এখানে হচ্ছে 48 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 24। সঠিক উত্তর এখানে 24। যতই আসুক না কেন, আমি তোমাকে যতই দেই না কেন, পারবা না এখন। তাহলে দুইটা, এখানে বড় সংখ্যাটা বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর ছোট সংখ্যাটি বের করতে হলে হবে বর্গের অন্তর মাইনাস, ছোট বললে মাইনাস, বড় বললে প্লাস, ছোট বললে মাইনাস, বড় বললে প্লাস। জাস্ট এতটুকু। যতগুলো অঙ্ক করালাম সবগুলো শর্ট টেকনিক, এখানে অনেক বড় করে শেখানো দরকার নেই, যেহেতু এমসিকিউ পরীক্ষা তোমরা দিবা। ঠিক আছে, আশা করছি সবাই ক্লিয়ার, হ্যাঁ আশা করছি সবাই ক্লিয়ার। ওকে, আপুর আসো, এটা করো তাহলে দেখি তোমরা পারো কিনা। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এখন দেখি তোমরা পারো কিনা এটা। দেখো এই কোশ্চেনটা একটু মডিফাই, মানে কোশ্চেনটা যেটা আসছে একটু মডিফাই করে দিছে আর কি, একটু মডিফাই করছে। জিনিসটাকে ধরতে পারছো কিনা দেখো, একটু মডিফাই করে দিচ্ছে। যে এখন তুমি এখানে অপশন টেস্ট হিসাবেও উত্তর করতে পারবা। মানে অপশন টেস্ট কিভাবে করবা, ধরো এখানে তারা বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47 হয়। এখন তুমি কি কাজ করবা, যে 24 বর্গ, 25 বর্গ, টোটালটা কি করবা বলো তো, এখানে দিয়ে তাদের বিয়োগ করবা। বিয়োগ ফল কি 47 আসে কিনা, আসলে আনসার হবে, না আসলে নাই। যেমন এখানে 24 আছে না, দেখো 24 কে স্কোয়ার করবা, তারপর হচ্ছে কি 25 কে স্কোয়ার করবা, করে যে মানটা বের হবে তাকে মাঝখানে বিয়োগ করবা। বিয়োগ করে দেখবা 47 আসে কিনা, যদি আসে সেটা উত্তর হবে, আর যদি না আসে উত্তর হবে না, অন্য কোনো আরেকটা দেখতে হবে, ইত্যাদি। এবং তাদের কিন্তু দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে, মানে একটার পরে আরেকটা হবে, এরকম একটার পরে আরেকটা হবে। বুঝছো? 23, 24। এখন দেখো, এখন আমরা কিন্তু যে সূত্রটা পরে আসলাম না, ওই সূত্রটা কিন্তু আমরা ইউজ করতে পারি। যে ছোট সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে বর্গের অন্তর কত আছে বলতো, এখানে 47, 47 মাইনাস কত 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত থাকতেছে 46 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত 2 3 23, ঠিক না? আর যদি আমার এখানে আরেকটা, সেটা হচ্ছে বড় সংখ্যা। আর বড় সংখ্যা নির্ণয় করতে গেলে বর্গের অন্তর কত 47 প্লাস কত 1 ডিভাইডেড বাই 2, এই যে একই কথা। তাহলে 48 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে 24। তাহলে এখানে কত 23, 24, এইটা হচ্ছে এখানে রাইট আনসার। এবং তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখো যে 23 কে স্কোয়ার করে যে মানটা এখানে বের হয়, 24 কে স্কোয়ার করে এখানে যে মানটা বের হয়, তাদের বিয়োগ ফলটা 47 হবে। বুঝছো? এই হচ্ছে মূলত বিষয়টা। আশা করছি ক্লিয়ার। একটু কষ্ট করে বলো, সবাই বুঝছো?
এইভাবে করে যদি ম্যাথ গুলা করো, এইভাবে করে যদি ম্যাথ গুলা করো, তাহলে আমি মনে করি যে আসলে সি ইউনিটে সত্যি কথা একদম, যখন তোমরা এটা জেনে অবাক হবা, যখন হচ্ছে 23-24 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বললো যে হচ্ছে এই বছর আমরা সি ইউনিটে নতুন প্রশ্ন প্যাটার্নের পরীক্ষা নিব। এর আগে কিন্তু পোলাপান কিন্তু যে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ব্যাংকিং যেগুলো আছে সাবজেক্ট সি ইউনিটের, সেগুলো পড়তেছে। হুট করে সিদ্ধান্ত দিচ্ছে এখানে পরীক্ষা হবে অ্যানালিসিস, প্রবলেম সলভিং। পোলাপান সবাই অনেক অবাক হয়ে গেল যে হচ্ছে কিভাবে সম্ভব, আমরা কি আসলে টিকতে পারবো কিনা। তো তখন তখন তারা হচ্ছে এই যে একটা সার্কুলারের মধ্যে বলে দিছে এরকম এরকম টাইপের প্রশ্ন আসবে। তো পোলাপান অনেকে পরীক্ষা দেয় নাই, মানে বুকার মতো পরীক্ষা দেয় না। কেন দেয় না? কারণ সেখানে গিয়ে পারবে না। কিন্তু যারা পরীক্ষার কেন্দ্রে গেছে, যারা পরীক্ষাটা দিছে, তাদের মধ্যে যারা একটু পড়ে গেছে তারাই মানে একটা ভালো রেজাল্ট করে ফেলছে। তোমাদের কিন্তু সি ইউনিটে আবেদন কিন্তু কম আছে একটা আসনের জন্য। বাকি যে আসন, বাকি যে ইউনিট গুলার জন্য একটা স্টুডেন্ট একটা আসনের জন্য যতগুলা লড়ে, তার চেয়ে কিন্তু তোমাদের সি ইউনিটে কম। তার রিজন কি জানো? তার রিজন হচ্ছে গ্রুপ সাবজেক্টকে পেরিয়ে অন্য কোনো সাবজেক্ট এখানে পরীক্ষা নেওয়া। এখন এখানে যারা একটু সময় দিছো, তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, যদি সময় দিয়ে থাকো এই পর্যন্ত, দেখবা তুমি প্রশ্ন কমন পাইতেছো এবং পরীক্ষায় ভালো মার্কস পাবা। এই বিশ্বাসটুকু নিজের বুকের ভিতরে নিয়ে তুমি পরীক্ষার হলে ঢুকবা, ঠিক আছে? পরীক্ষার হলে ঢুকবা, তাহলে হবে। কিন্তু হুপলেস হওয়া যাবে না, হুপলেস হওয়া যাবে না। আসো পরবর্তী প্রশ্নে। পরপর 3টা সংখ্যার গুণফল 120 যদি এই রিলেটেড অঙ্কগুলা পাও, মানে আমার কথা হচ্ছে কি যে হুবু এই অঙ্কটা আসবে না, মানে আমি এটা বলবো না যে হুবু এটাই আসবে। আমি তোমাকে যে এই যে অঙ্কটা যেটা আমি এখন বুঝাবো, এর রিলেটেড 1000টা অঙ্ক দিলে তুমি পাবা। আমি জাস্ট একটা ক্লু তোমাকে দিয়ে দিব। সেটা কি? যখন তুমি দেখবা পরপর 3টা সংখ্যার গুণফল হোক, পরপর 4টা সংখ্যার গুণফল হোক, যেটাই হোক না কেন, যদি গুণফলটা এখানে দেওয়া থাকে এবং যদি বলে যোগফল কত হবে, তাহলে একটা রুল প্লে করতে হবে, যে মানটা দেওয়া থাকবে তাকে লসাগু করবা। কি করবা? লসাগু করবা। আর তুমি যদি একটু বেশি 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 প্র্যাকটিস করতে করতে আরো বেশি স্কিলফুল হয়ে থাকো, তাহলে তুমি মুখে মুখে উত্তর করতে পারবা, মুখে মুখেও উত্তর করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে যদি একটু ব্রড সেন্সে যাই, তাহলে এইভাবে করে লসাগু করতে হবে। তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ যাবে, তাহলে এখানে কত হবে? 60। আবার 2 দ্বারা ভাগ যাবে, কত হবে? 30। আবার 2 দ্বারা ভাগ যাবে, কত হবে? 15। আবার 3 দ্বারা ভাগ যাবে, এখানে কত হবে? 5 হবে। এখন এই লসাগু গুলার জোড় লাগবে, মানে জোড়া আকারে আমরা নিব, চেষ্টা করব জোড়া আকার নেওয়ার জন্য। তাহলে এই যে 2 গুণ 2, এখানে এই যে এক জোড়া, 2 গুণ 2 গুণ 2 গুণ কত? 3। হ্যাঁ, 2 গুণ 3, এই যে একটা জোড়া, আর একটা এখানে এক্সট্রা পড়ছে, সেটা কত? 5। তার মানে একটু গুণ করে দেখো, 2 দুগুণে কত? 4 গুণ 3 দুগুণে কত? 6, এখানে কত? 5। এখন এখন আমাকে বলছে পরপর 3টা সংখ্যার গুণফল, পরপর 3টা সংখ্যার গুণফল। যদি একটা সংখ্যা x হয় আর একটা সংখ্যা পরপর 3টা সংখ্যা যেতে বলছে, তাহলে ধরো x প্লাস 1, আরেকটা হবে x প্লাস কত? 2 হবে, মানে এরকম সিস্টেম। যদি পরপর যেহেতু বলছে, তাহলে একটা যদি x হয়, পরেরটা হবে x প্লাস 1, পরেরটা হবে x প্লাস 2, আর যদি সংখ্যা থাকে সেটা হবে x প্লাস 3, আর যদি থাকে x প্লাস 4। এই সবগুলার গুণফল 120। এখন তুমি যদি x ধরে ধরে করো, অনেকটা সময় লাগবে তোমার। তুমি যদি x ধরে করো, অনেকটা সময় লাগবে। আর শর্ট টেকনিক হচ্ছে এটাই। এখন এই যে, এখন দেখো এই যে 5, তারপরে 6, তারপরে কি, সরি 4, তারপরে 5, তারপরে 6, এইগুলার গুণ করো, 120 হবে। গুণ করে দেখো 120 হবে, এবং তাদের যোগফল এখানে বের করো, শেষ। তাহলে এখানে 5 আর 6 হচ্ছে এখানে 11, আর 4 15। সঠিক উত্তর এখানে কত? এই যে 15। 15 হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে? 15 হচ্ছে এখানে রাইট আনসার। এই তো, এই তো উত্তর। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে তোমাদের উত্তর। আচ্ছা, আমি মূলত আজকে ক্লাসের মধ্যে তোমাদের এই 15টা কোশ্চেনে আমি নিয়ে আসছিলাম। তো 15টা কোশ্চেন প্লাস হচ্ছে একটু সাজেশনের জন্য। তো আমাকে একটু কষ্ট করে বলো যে অঙ্কগুলা, এই যে 15টা অঙ্ক তোমাদেরকে করালাম, তোমাদেরকে একটু বলে গেলাম আমি যে হচ্ছে তোমাদের আগামী 8 তারিখে, 8 তারিখে একটা ফুল ম্যারাথন হবে। এবং ওই ফুল ম্যারাথনের মধ্যে সবগুলা, মানে যেমন প্রশ্ন আসবে, ধরে নাও যে প্রশ্ন যেরকম আসছে সেগুলো সলভ করে দিচ্ছি, এরকম। হ্যাঁ, ওই দিন একটা ফুল ম্যারাথন থাকবে, সেখানে হচ্ছে আমি প্রবলেম সলভিং 50% দাঁড়িয়ে থাকবো, বাকিটা তোমার রাফি পে টানবে, আর ইংলিশে পুরাটাই থাকবো আমি, ঠিক আছে? তো আমাকে একটু কষ্ট করে জানাও যে অল্প সময়ের মধ্যে, তোমাদের সময় আমি নষ্ট করে নেই, আর অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা 5টা টেকনিক তোমাকে দেওয়ার চেষ্টা করছি, এবং কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে। আর আমি আজকে তোমাদেরকে বলে দিলাম, তোমাদের আগামী 8 তারিখে একটা ক্লাস থাকবে, এবং ওই ক্লাসের মধ্যে সবগুলো আমরা করার চেষ্টা করব। আর তোমাদের একটু পরামর্শ বলি, পরামর্শের মধ্যে ইংলিশের, এই পরামর্শটাকে শুনো। ইংলিশের মধ্যে তোমাদের 40 মার্কস, আমি একটু জিনিসটা তোমার সারাই দিচ্ছি। ভর্তি পরীক্ষায় কেন্দ্রে ঢুকে যে কাজটা করবা, তো প্রথমে তোমার ইংলিশ দিয়ে শুরু হবে, ইংলিশ দিয়ে শুরু হবে। প্রথম প্রথম যে কোশ্চেনটা থাকবে, সেখানে রিড দ্য প্যাসেজ, আনসার দ্য কোশ্চেন। এবং ওই জায়গাতে যদি প্যাসেজ থেকে প্রশ্নটা থাকে, ধরো প্যাসেজ থেকে যদি প্রশ্ন থাকে, যদি প্যাসেজটা যদি কমন হয়, যদি দেখো যে প্যাসেজটা কি পড়ছে, কমন পড়ছে, তাহলে তুমি অবশ্যই তুমি দাগা ফেলবা, তুমি দাগাবা।
আর যদি দেখো যে আনকমন, প্যাসেজ কমন আসতে পারে আর একটা আনকমন আসতে পারে, এই দুই প্রকার ছাড়া তো আর কিছু আসতে পারে না, রাইট? যদি কমন আসে অবশ্যই তখনই তুমি দাগাই ফেলবা, তখনই তুমি কি করবা, দাগাই ফেলবা, কোনো সমস্যা নেই, দাগাই ফেলবা, ঠিক আছে? আর যদি আনকমন আসে স্কিপ, আনকমন আসলে কি স্কিপ করবা, স্কিপ। এটা কখন, এটা নেক্সট, নেক্সটে করবা, এটা নেক্সট মানে যখন তুমি সময় পাবে তখন তুমি এই কাজটা করবা। এখন শুনো, নাম্বার 2 তে যারা হচ্ছে যে সিকোয়েন্সটা আসতেছে সেখানে হচ্ছে তোমাদের গ্রামার আসতেছে। কোথায় গ্রামার? এই গ্রামার থেকে প্রশ্ন আসতেছে। কোন জায়গা থেকে? ধরো হচ্ছে এই গ্রামার থেকে প্রশ্ন আসতেছে, হ্যাঁ গ্রামার। এবং এই গ্রামার থেকে যে প্রশ্নগুলা, টপিকগুলা আমি আবারও বলছি, আরেকটু বলে দেখি, সেটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, এই টপিকটা পড়বা। নাম্বার 2 তে যদি বলি আমরা শুরু থেকেই, তাহলে এখানে হচ্ছে পজিটিভ ভার্ব, তাহলে হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, হ্যাঁ পজিটিভ ভার্ব, এই টপিকটা পড়ে যাবা, পজিটিভ ভার্ব। আরেকটা জিনিস যদি আমরা বলি যে প্রনাউন থেকে, এই যে প্রনাউন, এই প্রনাউন থেকে আমাদের যদি পরীক্ষা প্রশ্ন থাকে তাহলে পাবা রিলেটিভ প্রনাউন থেকে। কোন জায়গা থেকে? রিলেটিভ প্রনাউন, হ্যাঁ রিলেটিভ প্রনাউন থেকে তোমরা প্রশ্নগুলা পাবা। এবং এই রিলেটিভ প্রনাউনের নিয়মগুলা কি কি, সেটা হচ্ছে হু এর ব্যবহার, এবং হচ্ছে এখানে হোম এর ব্যবহার, আবার হচ্ছে কি হুইস এর ব্যবহার, তারপর হচ্ছে কি দ্যাট এর ব্যবহার, তারপর হচ্ছে কি হো এবারের ব্যবহারটা, আরেকটা হচ্ছে কি হোম এবারের ব্যবহারটা, ঠিক আছে? লেখা দেখা যায়। এই যে রিলেটিভ প্রনাউন থেকে প্রশ্ন আসলে এটা আসবে, আমি জাস্ট যা বলতেছি লাস্ট মুহূর্তে, এই জিনিসগুলা একটু কষ্ট করে তোমরা পড়িও, ঠিক আছে? নাম্বার 3 তে আসো। নাম্বার 3 তে যদি আমরা যাই তাহলে এখান থেকে পাবা রাইট ফর্ম অফ ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে কি কি বলছি? রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? টপিকগুলো পড়বা কিন্তু, নাইদার অর যে রুলগুলো আছে সেটা আবার কারেকশন দিয়ে দেখা হবে। নাইদার অর, আইদার অর, নট অনলি, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বুঝছো, এই টপিকটা পড়বা। তারপরে আরেকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। লাস্ট মুহূর্তে এই টপিকগুলো একটু পড়ে যাও, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই টপিকগুলো একটু পড়ে যাও, দেখবা যে এখানের বাইরে থেকে কোনো কোশ্চেন আসে নাই। ধরে নাও কোশ্চেন গুলো আমি করছি, তোমাদেরকে বলে দিচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স, সেটা কি? কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্নটা পাবা। আর একটা হচ্ছে কি এখানে ইমবেডেড কোয়েশ্চেন, হ্যাঁ ইমবেডেড কোয়েশ্চেন, ঠিক আছে? একটু দেখা যায় তো, না দেখা যায়? হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স, ইমবেডেড কোয়েশ্চেন। তাহলে এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, পজিটিভ ভার্ব, প্রনাউনের রিলেটিভ প্রনাউন গুলো, ওই যে রুল গুলা, তারপর রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, ইমবেডেড কোয়েশ্চেন। আরেকটা এখানে লিখি তাহলে, হ্যাঁ এখানে লিখি একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, একদম ছোট্ট টপিক। ড্যাংলিং মডিফায়ারটা ছোট্ট একটা টপিক, হ্যাঁ ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে? ড্যাংলিং মডিফায়ার। আরেকটা হচ্ছে এখানে পিন পয়েন্ট এরর, যে টপিকগুলোর নাম বলতেছে, আশা করি এগুলো তোমাদের পড়া হয়েছে, আর একটু রিভিশন দেওয়া যাবা। আর হচ্ছে কারেকশন, আর হচ্ছে এখানে কি কারেকশন, এই হচ্ছে তোমাদের গ্রামার পয়েন্ট। যদি প্রশ্ন আসে আর টেন্স প্রশ্ন আসে তাহলে এখান থেকে পাবা, হ্যাঁ। আর এক্সট্রা করে যদি বিভিন্ন শর্ট টুল বলি, মানে এক্সট্রা করে শর্ট টুলের কথা বলি, তাহলে তোমাদের পরীক্ষা থাকবে কোনগুলো জানো? সেটা হচ্ছে এখানে হেড ব্যাটার, ধর হচ্ছে এই যে হেড ব্যাটার রুলটা, হেড হেড ব্যাটার, হ্যাঁ। আরেকটা আছে যে উড উড রেদার, একটা আছে কি উড রেদার, এবং উড রেদার থাকলে ওই বাক্যের মধ্যে কি থাকে, দেন থাকে। আরেকটা শোনো, যদি কখনো এরকম থাকে যে উড রেদার দ্যাট, যদি এটা সরাসরি থাকে উড রেদার পরে যদি দ্যাট থাকে, তাহলে এখানে কি কিন্তু ভার্বে বি টু ফর্ম বসে। হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট উড রেদার দেখা মাত্র যে এখানে বসাবে জিনিসটা ওরকম না। উড রেদার থাকলে এখানে আমাদের ভার্বে বেস ফর্ম বসে, আমরা জানি। হেড বেটার থাকলে ভার্বে বেস ফর্ম বসে। উড রেদার থাকলে এখানে আমরা একটা দেনও বসে, কিন্তু উড রেদার দ্যাট যদি থাকে, দ্যাট থাকে সাথে সাথে, তাহলে এখানে পরবর্তী ভার্বটা বি টু হয়। এই রুলগুলো একটু দেখতে হবে প্রিয় ভাই বোন, এই রুলগুলো দেখবা। তারপর এখানে আরেকটা রুল, সেটা হচ্ছে দো, এই যে দো, দেন হচ্ছে অলদো একদম শেষ করে ফেলবা প্রিভিয়াস এর কোশ্চেন যতগুলো আসছে। আরেকটা হচ্ছে কি ইভেন দো, আরেকটা হচ্ছে এখানে আমরা বললাম সেটা হচ্ছে ইভেন দো, হ্যাঁ এই রুলগুলো, ঠিক আছে? আরো সেটা হচ্ছে ড্যাসপাইটের উপরে কখনো কি বসে না, অব বসে না, ড্যাসপাইট। আরেকটা হচ্ছে কি নিসপাইট। এই বোর্ডের ভিতরে যা লিখতেছি তোমরা এই জিনিসগুলো পড়ে আসবা, দেখবা যে এগুলা বাইরে থেকে কোনো কিছু আসার পসিবিলিটি নাই গ্রামারের ক্ষেত্রে, যতটুকু আমি আমার এক্সপিরিয়েন্সটা বলে। কারণ যতগুলা পরীক্ষা হয়েছে এই পর্যন্ত সবগুলাতে যা যা বলছি ওই জায়গাগুলো থেকে ছিল, এবং সেটা তোমরা প্রশ্নও দেখছো, ঠিক না? তো ওই জায়গা থেকে আমি একটু কনফিডেন্স সহকারে বলতেছি যে এই টপিকগুলো থেকে তোমরা প্রশ্নগুলো কি পাবা। আরেকটা টপিক সেটা এখনো বলি নাই, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। আরেকটা কি, এই যে অ্যাফার্মেটিভ 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 নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ যে এগ্রিমেন্ট আছে সেখান থেকে। এবং এই জায়গা থেকে কি কি থাকে, একটা হচ্ছে আমাদের কি সো আরেকটা এখানে হচ্ছে ঠো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এর স্ট্রাকচার। আর নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে কি নাইদার, নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে কি নাইদার থাকে, আর হচ্ছে কি আইদার থাকে। এই স্ট্রাকচার গুলো একটু পড়ে যাও,
এই তো, তাহলে কি, এই যে যেগুলা বলছি আমি, যেগুলা বলছি এগুলাই তোমরা একটু আমাকে জানাও যে হচ্ছে যে এগুলা কি তোমরা লিখছো, আর এগুলা কি তোমরা পড়ছো কিনা একটু বলো তো আমাকে। যে যে টপিক গুলা বলছি, একজন বলছে বাদ গেছে কি এখানে। এখন তুমি যদি অ্যাডমিশন একটা শিক্ষার্থী, তুমি যদি বলো যে ভাই আমাকে 4টা টপিক দেন এখান থেকে পড়ে আসবো, তাহলে অ্যাডমিশন জার্নি তোমার জন্য না। একটা মেয়ে, একটা ছেলে গত 3-4 মাস ধরে সে হচ্ছে চোখের নিচে কালো দাগ ফেলে ফেলছে পড়াশোনা করতে করতে। এখন শর্ট টেকনিকে সে কখনোই মানে চালাতে চায় নাই, ঠিক আছে। তো একটা একজন শিক্ষার্থীর ভিতরে অনেক যুদ্ধ থাকে, যুদ্ধ, বুঝো, যুদ্ধ থাকে, ধৈর্য থাকে, পরিশ্রম থাকে, অনেক কথা শুনতে হয় আশপাশ থেকে, চান্স হয় না, ইত্যাদি ইত্যাদি। সে অনেক কষ্ট করে চান্স পাচ্ছে। আর ধরো আমাকে যদি এখন বলো যে ভাই আমাকে 3টা টপিক দেন, আমি তো কখনো দিতে পারবো না সেটা। কথা কি বোঝা গেল? আর বাদ পড়ছে কি কি সেটা বলে দিই। বাদ পড়ছে অনেকগুলা, নেরেশন বাদ পড়ছে, সেখানে ভয়েসটা বাদ পড়ছে, সেটা তোমাদের হাতের নাগালে আছে। পার্টস অফ স্পিচের মধ্যে নাউনের কথা এখানে বলি নেই। তারপর সে এখানে কনজাংশনের কথা এখানে বলি নেই, ইন্টারজেকশনের কথা এখানে বলি নেই, বলছি অ্যাডজেক্টিভের কথা বলছি, এখানে হাইপার অ্যাডজেক্টিভের কথা বলছি। আরো তো টপিক আছে অনেকগুলা, আছে না? এই তো, জিনিসটা তোমাকে বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে। এবং একটা আসনের জন্য, একটা আসনের জন্য পোলাপান কত কষ্ট করে, আর লাস্ট মুহূর্তে পরীক্ষার আগে রাত্রে যদি এসে বলো ভাই 3টা টপিক দেন, আমি কালকে আমার পরীক্ষা, ঠিক আছে, সে কখনো চান্স পাওয়ার জন্য আসে নাই আসলে। হ্যাঁ, সে কখনো চান্স পাওয়ার জন্য আসে নাই। সবসময় এইটা জিনিসটা খেয়াল করবা, একটা আসনের জন্য একটা ছেলে রাতে দিনে পড়াশোনা করতেছে, চোখের নিচে কালো দাগ বসাই ফেলছে, নিজের চেহারা দিকে কখনো লক্ষ্যই করে না যে কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, তার চেহারা কোন দিকে যাচ্ছে, এটা সে খেয়ালই করতেছে না। তো সে সাকসেস হবে নাকি হচ্ছে যে শর্ট টাইমে এমন করবো সে সাকসেস হবে? তুমি নিজেকে নিজে কোশ্চেন করবা, তাহলেই হবে, বুঝছো? তাহলেই হবে। তুমি তো নিজেও বলবা যে না, আল্লাহ তাআলা যেন তাকেই দেয়, কারণ সে অনেক পরিশ্রম করছে, তাকে দেখে আমারই মায়া লাগতেছে, সে রাতে দিনে অনেক পরিশ্রম করছে, ঠিক না? জিনিসটা এরকম রিয়েলিটি, বুঝছো? হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোন আমার, গ্রামার থেকে যদি প্রশ্ন আসে এগুলো একটু খেয়াল করবা। আর এখানে যা যা লিখছি তার বাইরে থেকে কিছু টপিক যেগুলো আছে সেটা তোমাদের আয়ত্তে আছে। যেমন নেরেশনের কথা বলি, নেরেশন তোমাদের আয়ত্তে আছে, নেরেশন ছাড়া তো অ্যাডমিশন টেস্ট তুমি দিচ্ছ না। আবার ধরো ভয়েস তোমার আয়ত্তে আছে, কিন্তু ওগুলা তোমার একটু লেস ইম্পর্টেন্ট, বাট আমি যেগুলো বলছি এগুলো তোমার পড়া লাগবে। এখন আসো, তুমি যে আনকমন থাকার কারণে স্কিপ করলা, তুমি কি এটা আনসার করবে না? অবশ্যই আনসার করবে, কারণ এখানে 10 মার্ক আছে। এখন শুনো, স্কিপ করার পরে তুমি গ্রামার গুলো দেখাই ফেলছো, গ্রামার থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো আসছে, তুমি দেখাই ফেলছো। হ্যাঁ, আর কিছু আসবে অর্থবোধক, ওই যে আরেকটা বলি, সেটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি থেকে গত বছর একটা আরকিউপিএলইউ থেকে প্রশ্ন, আর দ্বীপপুঞ্জ বা দ্বীপমালা যেটা বলা হয়, সেটা কিন্তু 1 সাবস্টেশন থেকে প্রশ্নটা আসা। তো এখানে তোমরা কি এটা লিখছো একটু বলো তো, একটু বলো এটা লিখছো? লিখলে আমি হচ্ছে একটু যদি লিখে থাকো আমি একটু স্লাইডটা নিয়ে বাকিগুলা বলবো। একটু কষ্ট করে বলো, এটা লেখা শেষ তোমাদের, আর একটু সময় নিব, বেশি সময় নিব না, যতটুকু সময় আমি তোমাদেরকে নিব এবং যতটুকু সময় আমি তোমাদেরকে দিব, এই দুয়ে মিলে সময়টা যেন প্রোডাক্টিভ হয়, এটা চেষ্টা করব। কিঞ্চিত পরিমাণ সময় যেন নষ্ট না হয়। হ্যাঁ, এই দিকটা খেয়াল করবো। প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই সময়ের অবশ্যই অনেকটা মূল্য আছে, তাই না? একটু বলো, একটু কষ্ট করে বলো। হ্যাঁ, লেখা শেষ, ওকে। চলো আমরা ভোকাবুলারির কথা বলি। ভোকাবুলারি, এই যেখানে ভোকাবুলারির কথা বলি, ভোকাবুলারির কথা যদি বলি তাহলে প্রথমেই তোমার আমি সিরিয়ালে রাখবো স্যানোনিম। প্রথমে সিরিয়ালে রাখবো কাকে? স্যানোনিম অথবা অ্যান্টোনিম। এখন এটার জন্য তুমি কি কাজটা করবে? এখন কি সিরিয়ালি পড়া যাবে আসলে? না, সিরিয়ালি পড়ার কোনো দরকার নেই। এখন সিরিয়ালি, এই যে ধরো এ সিরিয়াল, বি সিরিয়াল, সি সিরিয়াল, অনেকগুলো আছে, সবগুলা কি পড়া পসিবল? এখন কখনোই না। এখন তুমি যে কাজটা করবা, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়ে যাও, বিসিএস প্রশ্নগুলো পড়ে যাও, আর অ্যাডমিশন প্রশ্নগুলো পড়ে যাও, দ্যাটস এনাফ। আর কোনো কিছু করার দরকার নেই, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা পড়ে যাও। এই যেখানে যে মেটিকুলাস যে এটা আসছিল, মেটিকুলাস যে আসছিল তোমাদের ডি ইউনিটে না এ ইউনিটে আসছিল? হ্যাঁ, এ ইউনিটে আসছিল। তো এইটা তোমরা প্রিভিয়াস ইয়ারে পাইছো না? মেটিকুলাসটা পাইছো কিনা বলো তো? পাইছো না? এই যে শব্দটা, সেটা কিন্তু ছিল ডি ইউনিটে যে সাইনটা আসছিল, সেটাও তোমরা যখন প্রিভিয়াস ইয়ার যারা প্রশ্নগুলো পড়ছো সেখান থেকে ছিল। সো এতটুকু বিশ্বাস রাখতে পারো, তোমরা এই সাইনোমেন্টোনিম জন্য যতটুকু সময় আছে তোমরা প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে যাও, বিসিএস এন্ড অ্যাডমিশন, দ্যাটস ইট। আর কিছু পড়ার দরকার নেই। যতটুকু পসিবল নিজের মনের ভিতরে একটা সাহস নিয়ে যাও যে আমি পড়ছি, হয়তো পরীক্ষার হলে গেলে আমার কমন আসবে, আমি পারবো। জাস্ট এতটুকু। দ্বিতীয় কথা আসো, সেটা হচ্ছে অ্যানালজি। হ্যাঁ, অ্যানালজি ঠিক সেম কথা, অ্যানালজিও তুমি এই কাজটাই করবা। তৃতীয় কথা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দুইটা ইয়ারই আসছিল। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা অবশ্যই তোমার পড়া লাগবে, যেহেতু হচ্ছে দুইটা ইয়ার আসছিল, এক কথায় প্রকাশ যেটা আমরা বলি। হ্যাঁ,
এবং এখান থেকে যদি প্রশ্ন আসে দেখবা যে বিভিন্ন ধরনের যে চিকিৎসা রিলেটেড, হার্ট চিকিৎসাকে কার্ডিওলজি বলা হয়, চক্ষু চিকিৎসককে কি বলা হয়, ঠিক না? আবার চশমা যিনি নিয়ে কাজ করেন তাকে কি বলা হয়, বা মেন্টাল হেলথ বা মেন্টাল জিনিসটা নিয়ে কাজ করেন তাকে কি বলা হয়, এই জিনিসগুলা একটু দেখে রাখবা তাহলেই হবে। হ্যাঁ, একটু দেখে রাখবা। এই তো। আর এখান থেকে যদি প্রশ্ন তোমরা পাও সেটা হচ্ছে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে, অথবা গ্রুপ ভার্ব, যে কোনো একটা থেকে পাবা। ও আরেকটা বলতে সেটা হচ্ছে আসলে ভোকাবুলারি অনেকটা লং লং টার্ম, তোমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে কিন্তু প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ার। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল, তোমরা যারা প্রশ্ন ব্যাংক পড়ছো সেখানে দেখছো। তাহলে মোটা দাগে সিনোনিম অ্যানালজি ওয়ান সাবজেক্ট তিনটা ফিক্সড পড়তে হবো। আর এই দুইটার মধ্যে অবশ্যই একটু টাচ করে রাখো, প্রেজেন্ট ইডিয়মস আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা গ্রুপ ভার্ব। ঠিক আছে? এই তো গেল তোমাদের ইংলিশ বিষয়টা। আর প্যাসেজ যে দাগাও নাই, যেহেতু প্যাসেজটা দাগাও নাই, প্যাসেজটা কি করবা, প্যাসেজের মধ্যে 10 মার্ক যেহেতু আছে, যেহেতু এখানে 10 মার্কস, প্যাসেজ যেহেতু কত মার্কস 10 মার্কস, এখানে তুমি খেয়াল করবা যে প্যাসেজের মধ্যে যে আসতে পারে থিম, মানে এই প্যাসেজের থিমটা বুঝতে গেলে পুরো প্যাসেজ তোমাকে পড়তে হবে, পড়া লাগবে, থিম আসবে পরীক্ষায়। দ্বিতীয় কথা হচ্ছে কোন একটা ওয়ার্ড দিয়ে, ধরো এখানে একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে বলবে এটার রেফার্স, মানে এটা বলতে কি বোঝাচ্ছে, রেফার্স অথবা হচ্ছে মিনস, যে কোনো একটা বলতে পারে, হ্যাঁ, রেফার্স অথবা মিনস, এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে। অথবা আরেকটা টাইপ হতে পারে যে একটা ওয়ার্ড এখানে দিবে, ধরো এখানে একটা ওয়ার্ড, এখানে ইনভার্টেড কমা দিয়ে বলবে হুইচ পার্টস অফ স্পিচ, এরকম একটা দিয়ে দিতেই পারে তোমাকে, কোন পার্টস অফ স্পিচ এটা বলা হচ্ছে, এরকম। আরেকটা যদি প্রশ্ন আসে এরকম যে হোয়াই দ্বারা যদি প্রশ্ন আসে, যদি কখনো দেখো যে এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়েছে মানে প্রশ্নের মধ্যে, তাহলে তুমি হোয়াই রিলেটেড যতগুলা প্রশ্নগুলো আছে ওই প্রশ্নের মধ্যে যে শব্দগুলো আছে ওই শব্দগুলা প্যাসেজে খুঁজবা, প্যাসেজের মধ্যে খুঁজবা কোথায় আছে, যে প্রশ্নগুলো করা হবে সেটা প্যাসেজের মধ্যে খুঁজবা কোথায় আছে, এবং ওই জায়গাতে বিকজ দেখবা যে প্যাসেজের মধ্যে কোথায় বিকজ আছে, বিকজ। কারণ হোয়াই দিয়ে প্রশ্ন করলে, হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন, তুমি আনসার কি করবা, কারণ। হোয়াই মানে যদি কেন হয়, আনসার করার সময় তুমি কি ইউজ করবা, কারণ ইউজ করবা। তাহলে দেখবা যে বিকজ কোথায় আছে, মানে বিকজ বা সো দ্যাট, এই শব্দটা কোথায় আছে, আর ওই লাইনের সাথে এই এই লাইনের যদি ওয়ার্ড গুলা মিলে যায় তাহলে ওইটাই হবে সঠিক উত্তর, এখানে অপশন থাকবে না। ঠিক আছে, এটা খেয়াল করবা। যদি এরকম আসে হো দ্বারা প্রশ্ন আসে, যদি দেখো প্যাসেজের মধ্যে, প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, এখানে হো দ্বারা শুরু করছে, কোশ্চেন করলে তো তোমাকে এটাই বলবে হো দ্বারা শুরু করছে, তাহলে তুমি ব্যক্তি খুঁজবা, আমার কোন একটা পার্সন, হো যদি আসে দেখবা যে প্যাসেজের মধ্যে কোথায় পার্সনটা আছে, কোথায় কোন একটা ব্যক্তি কথা বলা হয়েছে, এই জিনিসটা খেয়াল করবা। যদি আমাদের প্রশ্নটা করা হয় হুইজ দ্বারা, যদি প্রশ্নটা করা হয় হুইজ দ্বারা, তাহলে দেখবা যে কোন একটা বস্তুবাচক বা কোন একটা বিষয়কে নির্দেশ করতেছে, এটা খেয়াল করবা। ঠিক আছে, তাহলে হবে। আবার মাঝে মধ্যে আন্ডারলাইন দিয়ে দিবে, ধরো এটা একটা প্যাসেজ, এই প্যাসেজের বাক্যটা এখান থেকে এখানে থামছে, এখান থেকে শুরু হয়েছে এখানে থেমে গেছে, থেমে যাওয়ার মাঝখানে তারা এই পর্যন্ত, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত একটা বাক্য, ওই বাক্যের মাঝখান থেকে কেটে দিছে, কেটে দিয়ে প্রথম অংশটা এখানে তুলছে, তোলার পর আন্ডারলাইন দিয়ে দিছে যে এখানে কি হবে। তাহলে এই যে প্রথম যে স্ট্রাকচারটা আছে, যে শব্দগুলো এখানে লেখা আছে, এটা তুমি খুঁজবা প্যাসেজের মধ্যে। এটা কাদেরকে বললাম, যারা হচ্ছে যে অর্থ পারো না, মানে প্যাসেজ পড়তে গেলে অবশ্যই অর্থ লাগবে, অর্থ ছাড়া তুমি প্যাসেজ কন্টিনিউ করতে পারবাই না। অর্থ ছাড়াও প্যাসেজ পড়া যায় বিভিন্ন টেকনিকের মাধ্যমে, যে টেকনিকটা আমি তোমাকে এখানে বললাম। হো দ্বারা প্রশ্ন করলে তুমি ব্যক্তি খুঁজবা, বা হোয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ খুঁজবা, মানে কারণ খুঁজবা, যে এখানে এজ এ রেজাল্ট কোথায় আছে, হ্যাঁ, এই কারণে তো আমি এটা করি, এইরকম দেখবা। তাহলে আশা করছি মোটামুটি 10 মার্কের মধ্যে কোন একটা স্টুডেন্ট যদি 5 মার্কও পায়, এই 5টা মার্ক তোমাকে কে দেয় আমাকে বলো। যদি একটা স্টুডেন্ট যদি এই টেকনিকটা ইউজ করে অর্থ ছাড়া, মানে সে কখনো অর্থও পড়ে নাই, কখনো সে একটা প্যাসেজও পড়ে নাই, তবুও আনসার করতে পারছে, এটা কি অনেক বেশি না? অনেক বেশি। কিন্তু চেষ্টা করবা, ঠিক আছে, চেষ্টা করবা এই জিনিসটাকে একটু কাটানোর জন্য, বুঝছো? তাহলে হবে। তো প্রিয় ভাই বোন, আজকের মতো এখানে রাখছি। আর তোমাদের 8 তারিখে একটা ম্যারাথন হবে, থাকার চেষ্টা করবা। আর হচ্ছে ওইখানে আমরা সবগুলাই শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা বাসায় যতটুকু সময় আছে বাসায় খুব ভালো মতন পড়ো, যে টপিক গুলা বলা হয়েছে ভালো করে পড়ো, দেখবা যে ওইখান থেকে প্রশ্ন থাকতেছে। আর তোমরা অ্যাকর্ডিং টু প্রিভিয়াস এর কোশ্চেন, অলওয়েজ অলওয়েজ অ্যাকর্ডিং টু প্রিভিয়াস এর কোশ্চেন, সেটা হতে পারে ইংলিশ, সেটা হতে পারে অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং, যে যে টপিক থেকে প্রশ্ন আসছিল সেখান থেকে ওই টপিকগুলোর উপর সবথেকে বেশি জোর দিয়ে পড়বা, তাহলে হবে। যেহেতু নতুন প্রশ্ন প্যাটার্ন, দেখা গেছে যে ওই যারা প্রশ্ন করবেন ওনারাও এতটা হার্ড করার কোনো পদ্ধতি নিবেন না, যেহেতু প্রথম লেভেলে এখনো আছে, যেহেতু প্রথম লেভেলে, হ্যাঁ, প্রশ্নগুলো মাত্র 2 বছর নতুন প্রশ্ন প্যাটার্ন পরীক্ষা আসছে। এখন হুট করে একটা স্টুডেন্ট কমার্স ব্যাকগ্রাউন্ডের হোক বা যে কোনো স্টুডেন্ট হোক, হুট করে একটা নতুন, এটা নতুন ভাবে প্রিপারেশন নেওয়া লাগে। এখানে তো অন্য কোনো সাবজেক্ট নাই কমার্সে, ঠিক না? তো এই জন্যই
ওনারা হয়তো বা একটু ওইভাবে প্রশ্ন করবে তোমাদের দিকে লক্ষ্য রেখে। তো ভয় পাওয়ারও কিছু নাই। আর অনেক ভালো ভালো প্রিপারেশন নেওয়ার পরেও ভালো স্টুডেন্টরাই এখানে এসে খারাপ করে, এরকম রেকর্ড অনেক আছে, অনেক আছে। এটা কেন আছে বলো? কারণ তারা হলে ঢুকার পরেই আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়, প্রশ্নটা হাতে নেওয়ার পর হাত কাঁপে। কেন হাত কেন কাঁপবে? তুমি একটা স্টুডেন্ট, তো এখানে গিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আছে? এরকম কিন্তু এই যে যে পরীক্ষাগুলো হয়েছে, অহরহ স্টুডেন্ট এই কথাগুলো আমাদেরকে এসে বলছে। ভাই তুমি তো টপ করার স্টুডেন্ট, তুমি কেন এখানে হাত কাঁপবে তোমার? তুমি তুমি হইতেছে একদম মানে প্রচুর মেধাবী স্টুডেন্ট, তুমি অনেক পরিশ্রম করছো, সেখানে গিয়ে কেন তুমি ভয় পাবা? ভয় পাওয়ার দরকার আছে? তো তোমাদের কাছে মেসেজ থাকবে, যতটুকু প্রিপারেশন হয়েছে, যতটুকু পরিশ্রম করছো, এটা যেন কোনো ভয়ের মাধ্যমে, হতাশার মাধ্যমে শেষ না হয়। এটা আমার পক্ষ থেকে তোমাকে বলা। চেষ্টা করবা সাহসিকতার মাধ্যমে নিজের ভিতরে মনোবল রেখে পরীক্ষায় অংশগ্রহণ করা, এবং সেখানে সুন্দর মতো স্মুথলি আনসার করতে চলে আসবা। ঠিক আছে? মাথায় রেখো তাহলে, হ্যাঁ। তোমাদের লাইভ ক্লাস হলে অবশ্যই সাতটাতেই হবে সবসময়। এই সেশনে যেগুলা লাইভ ক্লাস হয়েছে সবগুলো সাতটাতেই হয়েছে এবং সাতটাতেই হবে। ম্যারাথনটা সাতটাতেই হবে, ঠিক আছে? সাতটাই, সব প্রত্যেক দিনই সাতটাতেই হবে আর কি, মানে 8 তারিখে যে এটা হবে, সাতটাই হবে। আইকিউ কি করবা? আইকিউ এর মধ্যে যে ওয়ার্ড, তারপর হচ্ছে এখান থেকে অ্যানালজি, তারপরে এখান থেকে তোমাদের ব্লাড রিলেশন, তারপরে বয়স নির্ণয়ের অঙ্কগুলা, এগুলা পড়া লাগবে। মানে আইকিউর সাথে বলা যায় যে ডি ইউনিট যারা প্রস্তুতি নিয়েছো তাদের এখানে একটু মোটামুটি হয়েছে। আবার কিছু চিত্রের মাধ্যমে আসে, কিছু পাজাল যেগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে? ওই ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ সলভ করাবো, লং টাইম থাকবে। আমি চেষ্টা করলাম এই ক্লাসের মধ্যে, যদিও 15টা কোয়েশ্চেন ছিল, কিন্তু আমি অনেকটা গুরুত্বপূর্ণ কথাগুলা আজকে ক্লাসে বলছি, যেগুলো ইংলিশের জন্য তোমাকে অনেকটা হেল্প দিবে। যদি পরীক্ষায় আল্লাহর রহমতে আমি যা যা বলছি চলে আসে, তাহলে তুমি অনেকটা উপকৃত হবা এবং নিজেও, আমি নিজে খুশি হব। ঠিক আছে যে আমি বলছিলাম এগুলো চলে আসছে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আশা করছি এই ক্লাসের মধ্যে যে কয়েকটা রুল পড়াইলাম এবং শাসন দিলাম, আশা করি তোমরা এটা নিজের মনের ভিতর নিতে পারছো, এবং যতটুকু সময় আছে কাজে লাগাও, তাহলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, 7 তারিখে কি পরীক্ষা নেবেন? হ্যাঁ, তোমাদের একটা পরীক্ষা আছে, মেবি এতে এক্সাম বেসে পরীক্ষা নেব, পরীক্ষা নেব। যারা এতক্ষণ ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ সেশনে। আসসালামু আলাইকুম।